আমরা এখানে হচ্ছে যে পোস্টগুলা সব শো করাইছি। তো আমরা এখন একটা লিঙ্কও করাইছি, কিভাবে লিঙ্ক করাইছি গেলে এখন এই যে নির্দিষ্ট একটা পোস্ট শো করতেছে। তো আমরা চাইতেছি যে এটার স্ট্রাকচারটা আরেকটু অন্য হোক, মানে ডিজাইনটা একটু চেঞ্জ চাইতেছি। হ্যাঁ, যে সিঙ্গেলে গেলে ডিজাইনটা একটু অন্যরকম হবে। তো এগুলো আমরা করে নিতে পারবো। তো এটা করার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের যে থিম ফাইলটা, ঠিক আছে, আমাদের যে থিম ফাইলটা সেখানে হেডার ফুটার গুলো আমাদের আলাদা করে নিতে হবে, যেহেতু আমরা মেনুটাও করবো সামনে, তো হেডার ফুটার গুলো আলাদা করে নিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যাই, যে index.php টা ওপেন করি। এখান থেকে দেখবো যে কমন কতটুকু থাকবে সব পেজে। তো আমি মনে করছি যে এই মেনু থেকে সব পেজে থাকবে কমন, ঠিক আছে, এই মেনু থেকে। তো এতটুকুন কাট করব, কাট করে আমরা এখানে একটা ফোল্ডার ফাইল বানাবো, নাম হচ্ছে header.php। এবার এটাকে ওপেন করব, করে এটা পেস্ট করে দেব, ঠিক আছে, header.php। এবার এখানে আমরা লিংক করব কিভাবে, ওই ফাইল থেকে আসবে, এখানে জাস্ট লিখবো php, সরি, টু ইট, আচ্ছা, php, এখানে জাস্ট লিখবো গেট হেডার। ওকে, তাহলে হেডার ফাইলে কি আছে সবগুলো চলে আসবে। তারপরে আমরা ফুটারটাকে আলাদা করব। তো ফুটার মূলত আমরা হচ্ছে যে এখান থেকে রাখি, যে লিঙ্কটুকু জাস্ট এতটুকু কাট করলাম। কাট করে এখানে একটা আমরা এখন কি বানাবো, একটা ফাইল তৈরি করব, নাম হচ্ছে footer.php। এটাকে এবার ওপেন করব, করে footer.php ওপেন করব, footer.php। এখন এটা পেস্ট করে দিলাম এখানে। আর এখানে লিংক করব কিভাবে, এখানে লিখব গেট ফুটার, গেট ফুটার। ওকে, তাহলে এখন হেডার ফুটার আলাদা করছি ওই ফাইলগুলা থেকে, তা আমরা যদি রান করাই দেখি যে পাবে, দেখেন ঠিকঠাক আছে। ওকে, আমরা এই সিঙ্গেল পোস্ট কেটে দিই, তাও দেখবো যে ঠিকঠাক মতোই আছে, হেডার ফুটার পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন আমরা যে যে সিঙ্গেলে ঢুকতেছি, বিভিন্ন এক একটা পেজ সিঙ্গেল ঢুকছে, এবার এটার স্ট্রাকচার কিভাবে আমরা করতে পারবো। আমরা ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের একটা ফাইলের নামই থাকে, নাম হচ্ছে single.php। এই ফাইলটা যদি আপনি বানান, single.php, এই ফাইলটা যদি আপনি বানান, অটোমেটিক্যালি সিঙ্গেল কোনো একটা লিঙ্কে ঢুকলে সেটা এই ফাইলের স্ট্রাকচার অনুযায়ী পাবে, অটোমেটিক্যালি এই ফাইল থেকে পাবে, ঠিক আছে, এই ফাইলে যা রাখবো তাই। আচ্ছা, এখন দেখেন এই ফাইলের মধ্যে কিছু আছে, এই ফাইলের মধ্যে তো ফাঁকা, তাই না। আপনি যদি এবার সাইটটা একবার রিলোড দিয়ে জাস্ট যে কোনো একটা সিঙ্গেল ইয়েতে যান, দেখেন ব্ল্যাঙ্ক শো করতেছে। আচ্ছা, আবার ভালো করে দেখাচ্ছি, সাপোজ এইটাকে রিলোড দেন, এটা তো আছে সব, তাই না। এখন যে কোনো একটাতে যান, দেখেন ফাঁকা, মানে কি, এই যে অটোমেটিক্যালি সে এই পেজ থেকে পাবে, সিঙ্গেল যত প্রকার থাকবে সব অটোমেটিক্যালি, যদি আমরা এই ফাইলটা বানাই আমাদের থিমের মধ্যে, অটোমেটিক্যালি এখান থেকে পাবে। তো মনে করেন এই জায়গায় আপনি এখন দিলেন পিএসপি গেট হেডার, ঠিক আছে, পিএসপি গেট হেডার। এবার এই যে নতুন পোস্ট মানে সিঙ্গেলে ঢুকছেন, এবার ব্ল্যাঙ্ক ছিল না, এবার দেখেন হেডারটা পাবে, দেখেন হেডার টুকুন জাস্ট পাইছে হেডার থেকে, দেখতেছেন। এবার আপনি যদি চান যে ফুটারটা পাওয়াইতে কি লিখবেন, জাস্ট এখানে পিএসপি শুরু করেন, শেষ করেন,
গেট ফুটার, ওকে গেট ফুটার লিখবো, এবার দেখেন ফুটারটা পাবে, এই ফুটারটা পাইছে। এখন মিডিলে কন্টেন্ট নাই, যার কারণে কি দুইটা একসাথে লিখছে। ওকে, তো আমরা এখন মিডিলের কন্টেন্ট টুকুন আলাদা একটা ফাইলে রাখবো, দিয়ে এখানে কল করব। তো আলাদা আলাদা ভাবে ফাইলে রেখে কল করলে অনেক সুবিধা। দেখেন হেডার টুকুন চলে আসছে, ফুটার টুকুন চলে আসতেছে। এখন আমরা এই যে আমাদের যে ইন্ডেক্স পিএইচপির এই যে মেন কন্টেন্ট টুকুন, মানে যে এতটুকুন, এই এতটুকুন আমরা এখন অন্য একটা ফাইল থেকে পাবো, অন্য একটা ফাইল থেকে পাবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এবার কন্টেন্টটাকে আনার প্রয়োজন। তো আমরা এই যে দেখেন এতটুকুনকে কি আবার আমরা কপি করে মানে সিঙ্গেল ডট পিএসপির মধ্যে নিয়ে যাব, মানে এতটুকুন তো কন্টেন্ট টুকু, তাই না? আমরা যদি এতটুকুন কপি করি সাপোজ, দিয়ে আমাদের যদি সিঙ্গেল ডট পিএসপির এই যে এখানে মিডিলে এবার যদি দিয়ে দিই, দেওয়ার পরে যদি রিলোড দিই, এই যে এবার আসতেছে না সিঙ্গেল, এই যে নতুন পোস্টে আসছে, এই যে আসতেছে। তারপরে সাপোজ যে কোনো একটা পোস্টে যান, নিউ পোস্ট, এই যে আসতেছে। তো এই জিনিসটা আমাদের এখানে আবার বেশি কোড হয়ে গেল না? তো আমরা কি করব, এই জিনিসটাকে আলাদা ফাইলেই তো আমরা রাখতে পারি। আমরা জানি আলাদা ফাইল বানায় কিভাবে কল করতে হয়। শুধুমাত্র হেডার আর ফুটারের জন্য আমরা এরকম করে কল করতে পারি, গেট হেডার গেট ফুটার। কিন্তু এখন আমি যদি এখানে মনে করেন আলাদা একটা ফাইল বানাই, মনে করেন এখানে বানালেন হচ্ছে কন্টেন্ট ডট পিএসপি। এখন আমরা তো এটাকে আর ডাকতে পারবো না গেট কন্টেন্ট বা অন্যভাবে ডাকতে পারবো না। তো এটার মধ্যে এটা নিয়ে আসেন, পেস্ট করে দেন। আচ্ছা, তো এবার এটাকে ডাকবো কিভাবে? সাপোজ যে ইন্ডেক্স ডট পিএসপি তে এখানে কপি করছি, এটা কাট করে ফেলেন এখানে। তো এখানে আমরা জাস্ট এখান থেকে বসাবো, এই কন্টেন্টটুকু নিতে বসাবো। তো এখানে কিভাবে লিখতে পারি আমরা দেখেছি। এখানে লিখতে হবে, ফাংশনটার নাম হচ্ছে গেট টেমপ্লেট কি পার্ট, তাই না? এখানে কি লিখতে হয়, জাস্ট ফাইলের নামটা, কন্টেন্ট কি, জাস্ট ফাইলের নামটা। এবার রিলোড দেন, দেখেন এখানে পাইছে কিনা, পাইছে। আচ্ছা, এবার এই যে এই কথাটাই গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট ডট পিএসপি, এই কথাটাই এই যে হচ্ছে যে সিঙ্গেলের মধ্যে এই যে মিডিলে যদি দিয়ে দেন, তাহলে আমাদের অনেকগুলা ঘিপিচিপি থেকে বাঁচলাম না আমরা। এভাবে আমাদের করতে হবে, আলাদা আলাদা ফাইল তৈরি করে কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এবার যখন আমি একটা নতুন পোস্টে ঢুকবো, তখন দেখেন তো পাচ্ছি কিনা, এই যে পাইছি। তো হেডার ফুটার আর দেখেন এই কন্টেন্টটুকু শুধু পাচ্ছে সিঙ্গেল ডট পিএসপি থেকে, মানে যখন আমি একটা নির্দিষ্ট সিঙ্গেল পেজে যাচ্ছি তখন অটোমেটিক্যালি এই ফাইলের স্ট্রাকচারটা শো করতেছে। তো এই ফাইলে আমাদের একটু লক্ষ্য করেন, আমরা এই ফাইলে এতটুকুনকে রাখিনি, মানে হচ্ছে যে এই যে এই হেডার অংশটুকুনকে রাখিনি, যার কারণে ওখানে শো করতেছে না। জাস্ট আমি হেডার আর এই যে এখান থেকে এই স্টাইলটা আর এটা রাখছি, যার কারণে সিঙ্গেল ডট পিএস সিঙ্গেলে গেলে এই এরকম শো করতেছে। তো আমরা ইচ্ছা মতো এটাকে নিজে তাহলে চেঞ্জ করতে পারবো, তাই না? এখানে জাস্ট ফাইলের নামটা লিখতে হয়, সিঙ্গেল ডট পিএসপি লিখলেই সে সিঙ্গেল যে কোনো একটা পোস্টে গেলে ওই ফাইল থেকেই সে স্ট্রাকচারটা পাওয়া, ঠিক আছে। এটা মনে রাখতে হবে এগুলা, যেরকম হেডার ফুটার, গেট হেডার গেট ফুটারের মাধ্যমে আমরা হেডার ফাইলগুলা পাচ্ছি, ফুটারের ফাইলগুলা পাচ্ছি, ঠিক আছে, এরকম। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, এখানে কোনো কোনো পোস্টে অল্প পোস্ট, তারপর কোনো কোনো পোস্টে বেশি, তাই না? তো আমরা একটা এখানে সিস্টেম করব যেখানে নির্দিষ্ট কিছু সংখ্যায় প্রত্যেকটা পোস্টে শো করবে, তারপর একটা রিড মোর বাটন থাকবে, সেখানে ক্লিক করলে ভিতরে বড় পোস্ট ওপেন হবে, ঠিক আছে। তো এখানে মনে করেন আমি প্রথমে
4টা বা 5টা লাইন শো করাবো, মানে ওয়ার্ড শো করাবো। তারপরে রিড মোর কথাটা থাকবে, ভিতরে ক্লিক করলে চলে যাবে। তো এটার জন্য মানে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে। সাপোজ যে কন্টেন্ট, এখানেই তো কন্টেন্ট গুলো শো করতেছে, তাই না? এখানে কন্টেন্ট গুলো শো করতেছে। তো আমরা সাপোজ নিচে ওই কন্টেন্ট থাকুক, এখানে বোঝানোর জন্য নিচে লিখতেছি। দেখেন এখানে একটা ফাংশন আছে, ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, নাম হচ্ছে WP ট্রিম ওয়ার্ডস। এই ফাংশনটার মাধ্যমে অটোমেটিক্যালি আপনি কয়টা শো করাইতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তো এখানে মূলত 3টা প্যারামিটার হয়, 3টা প্যারামিটার, ঠিক আছে? প্রথম প্যারামিটারটাতে আপনি কোনগুলা ডাটা শো করাতে যাচ্ছেন। তো আমি কন্টেন্টের ডাটা শো করাতে যাচ্ছি, কন্টেন্ট গুলা মানে এই যে এগুলা, তাই না? তো এখানে আমরা যদি এই যে দি কন্টেন্ট কথাটা বসাই, এখানে মনে করেন লিখলাম দি কন্টেন্ট, তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে দি কন্টেন্ট মানে কি সরাসরি ইকো হয়ে যাওয়া না, কিন্তু আমি জাস্ট ধরতে চাচ্ছি, আমি এই ফাংশনের আন্ডারে নিতে চাচ্ছি। তো এখানে যদি ইকো হয়ে যায় তাহলে তো প্রবলেম। এই জন্য যেটা করব, আমরা এখানে ইউজ করব গেট দি কন্টেন্ট, মানে কি এটা দিয়ে এটাকে আলাদাভাবে পরে ইকো করতে হয় শো করানোর জন্য, তাই তো? তো আমরা এখানে শো করাতে চাচ্ছি না, আমরা এখানে কি করতে চাচ্ছি, ওই ফাংশনটাকে নিয়ে নির্দিষ্ট ওয়ার্ড শো করাইতে চাচ্ছি। এই জন্য আমরা এখানে গেট দি কন্টেন্ট লিখবো, দি কন্টেন্ট না। ওকে, গেট দি কন্টেন্ট। তো দি কন্টেন্ট আর গেট দি কন্টেন্টের কাজকে আমি বুঝাইছি। দি কন্টেন্ট মানে সরাসরি ইকো হয়ে যায়, এখানে এক্সট্রা ইকো করতে হয় না। আর গেট দি কন্টেন্ট লিখলে ইকো করতে হয় শো করানোর ক্ষেত্রে, তাই না? তো আমি এখানে শো করাবো হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ড, এই জন্য এখানে আমি নিচ্ছি। দি কন্টেন্টের জন্য ইউজ করা যাবে না, গেট দি কন্টেন্ট। দ্বিতীয় প্যারামিটারে হবে আপনি কয়টা ওয়ার্ড শো করাতে যাচ্ছেন সে নাম্বারটা এখানে দিতে হবে। তো এই যে এই কন্টেন্ট থেকে আমি 4টা সাপোজ ওয়ার্ড শো করাতে যাচ্ছি। তৃতীয় প্যারামিটারে দিতে হবে যে 4টা ওয়ার্ড শো করবে, তারপরে কি শো করবে। তো তারপরে মনে করেন এখানে লেখা থাকবে রিড মোড কথাটা, রিড মোড। ওকে, এই কথাটা লেখা থাকবে। আচ্ছা, এবার এই কথাটা গোটাটা কাট করেন, কাট করে এই যে এই গেট দি মানে দা কন্টেন্ট মানে পুরো কন্টেন্ট শো করতেছে, এবার ওই জায়গায় এটা দিয়ে দেন, এটা বসাই। আচ্ছা, এইবার রিলোড দেন, কিছু শো করে। এবার একটু লক্ষ্য করেন, আমরা এখানে গেট দি কন্টেন্ট নিচ্ছি না, তার মানে কি আমাদের ইকো করতে হবে না? এই জন্য এই যে এটাকে ইকো করবেন, কি করবেন, এটাকে ইকো করবেন, WP ট্রিম ওয়ার্ড। এবার রিলোড দেন, দেখেন 1টা 2টা 3টা 4টা, সরি এখানে কয়টা দিছি আমি, 4টা না, 1টা 2টা 3টা। তারপরে থেকে ঠিক রিড মোর কথাটা শো করতেছে, এই যে দেখেন, তারপরে থেকে প্রত্যেকটা পোস্টের পরে থেকে রিড মোর কথাটা শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে এটা যেহেতু নাম্বার, তো এখানে কোটেশন দেওয়ার দরকার নাই। আর রিড মোর কথাটার আগে একটা স্পেস দিই, যেহেতু একটা স্পেস নিলে দেখতে ভালো লাগবে, বোঝা যাবে। এবার রিলোড দেন, দেখেন 4টা 4টা 4টার পর রিড মোর কথাটা শুরু করতেছে, ঠিক আছে? এই যে এখানে একটা ডট, এটা কিন্তু একটা ওয়ার্ড, এই জন্য এখানে 4টা নিচে কাউন্ট করছে, ডট দেখতেছেন, একটা ডট আছে। তো রিড মোর কথাটা শো করতেছে নির্দিষ্ট প্রথম 4টা। তো আমরা যদি পোস্টের মধ্যে যাই, যতগুলাই আপনি পোস্ট করেন, এখানে যত কন্টেন্ট রাখেন এর মধ্যে জাস্ট কয়েকটা শো করবে আপনি নির্দিষ্ট, যে এই ড্র 1 1 2 3 4, এই 4টা পর্যন্ত সে শো করাচ্ছে, তারপর রিড মোর কথাটা শো করাচ্ছে, ঠিক আছে? আপনি যদি এই জায়গায় লেখেন এখন 20, তাহলে প্রত্যেকটা কন্টেন্টের যতগুলো কন্টেন্ট আছে এর মধ্যে 20টা ওয়ার্ড অটোমেটিক্যালি কাউন্ট করে সে ততটুকুন শো করাবে, তারপর রিড মোর কথাটা আসবে। আচ্ছা, এবার সাইটে যান, সাপোজ
এই যে দেখেন এবার একটু বেশি বেশি হয়ে গেছে, 20টা করে শো করাচ্ছে, বুঝছেন? তারপরে রিড মোর কথাটা শো করতেছে। এখন আমরা কি করব, একটা রিড মোর বাটনে ক্লিক করলে এই পুরো পোস্টটা শো করবে, মানে পুরো এখানে তো 20টা আসতেছে, রিড মোরে যাওয়ার পর সিঙ্গেল ডট পিএসপি তে গেলে মানে সিঙ্গেল ডট পিএসপি তে যাবে, ওখান থেকে ফুল পোস্টটা তখন শো করাবে। ঠিক আছে, এইটা করবো এখন আমরা। আচ্ছা এবার দেখেন আমরা এই যে এখানে কোটেশনের মধ্যে লিংক করাবো রিড মোরকে কিভাবে, এ ট্যাগের মাধ্যমে আমরা জানি কি হয়, লিংক হয় না? তো এই যে এ ট্যাগ আগে পরে বসাই দিলাম, দেখেন এ ট্যাগ আগে পরে বসাই দিছি, তাহলে এখানে একটা লিংক তৈরি হয়েছে, রিড মোড লেখাটা, এই যে রিড মোড। এবার রিলোড দেন, এই যে দেখেন প্রত্যেকটা আন্ডারস্কোর হয়ে গেছে, কারণ কি লিংক হয়ে গেছে। এবার এটাতে ক্লিক করলে ফুল পোস্টে চলে যাবে। এখন দেখেন যাচ্ছে না, যাচ্ছে কারণ আমরা জানি যে লিংক ডাইনামিক হতে কিভাবে, এখানে লিখতে হয় যে হাইপার রেফারেন্সের মধ্যে কি লিখতে হয়, পিএসপি শুরু করেন শেষ করেন, এখানে লিখতে হয় কি দি পারমালিঙ্ক। এই কথাটার মাধ্যমে যার যে আইডি লিংক, সেই লিংকে অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, এবার রিলোড দেন। এবার দেখেন আর একটা পোস্টের এখানে মাত্র কতটুকু এ পর্যন্ত কন্টেন্ট শো করতেছে, মানে কি 20টা পর্যন্ত না। এবার রিড মোরে ক্লিক করেন, পিএসপি পারমালিঙ্ক লিংক। আচ্ছা ওয়েট, দেখি কি লিংক হচ্ছে এখানে, একটু লক্ষ্য করেন এখানে আসলে কি লিংক হচ্ছে, ওই ফাংশনটা এখানে নিয়ে নিছে না, তার মানে কি আমাদের এখানে লিংক বসতেছে। আচ্ছা এখানে আমাদের গেট হয় না বি হয়, ভুল করছি, গেট হয়, গেট। ঠিক আছে, গেট পারমানেন্ট। আচ্ছা তাও সমস্যা করবে, দেখি রিলোড দিই, তাও দেখেন প্রবলেম হচ্ছে, দেখতেছেন? কারণ হচ্ছে আমরা এই যে পিএসপি এটাকে বসাইছি, আমরা এইটাকে সে স্ট্রিং ভেবে নিচ্ছে, কারণ কি স্ট্রিং এর মধ্যে এটা লেখা না, স্ট্রিং এর মধ্যে লেখা না। এজন্য যেটা করবেন এখানে একটা ডট দেন, এইখানে একটা সিঙ্গেল কোটেশন দেন। ঠিক আছে, এখানে একটা সিঙ্গেল কোটেশন দিবেন, মানে ডবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন, ওকে, দিয়ে এখানে ডট দিয়ে কনক্যাট করলাম, তাহলে এটাকে আলাদা করা যাবে। ঠিক আছে, না তাই এটার সাথে স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছিল, যার কারণে প্রবলেম করতেছে। আচ্ছা এবার রিলোড দেন। আচ্ছা এবার সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড, এত 9 নম্বর লাইন, এই লাইন। আচ্ছা আচ্ছা এত মানে ঝামেলা না কইরা একটা কাজ করি, আমরা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে করতে পারি। ঠিক আছে, আলাদা ভ্যারিয়েবলের মতো করতে পারি। আচ্ছা তো এটা বাদ দেন, যা করছেন এই তো, এখান থেকে তাই তো, এতটুকুন পর্যন্ত ঠিক ছিল, বাট পরবর্তীতে আমাদের কোটেশনের মধ্যে প্রবলেম হওয়ার কারণে ইরোর আসছে, রাইট? আচ্ছা ইরোর আসুক, তো এইখানে আমরা যদি এভাবে দিই, তারপরে এখানে একটা দুইটা ডট ডট দিয়ে লিখি এখানে গেট পারমালিঙ্ক। ঠিক আছে, গেট পারমালিঙ্ক। আচ্ছা এবার লোড দেন, এবার ক্লিক করেন, দেখেন এবার পারফেক্টলি কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে। রিড মোডে ক্লিক করেন, দেখেন এইখানে কয়টা ওয়ার্ড শো করতেছে, এখানে এখানে কয়টা ওয়ার্ড শো করতেছে, এখানে তো আমরা যে সিস্টেম করতে চাইলাম যে সাপোজ প্রথমে 10টা শো করবে,
তারপরে আমরা এখানে রিড মোডে ক্লিক করব, ফুল শো করবে, তাই না? তো এখানে ফুল শো করে, যেটা আসতেছে ততটুকুন তো আসতেছে, ফুল শো করতেছে, শো করতেছে না। তো আমরা এই যে সিঙ্গেল ডট পিএসপি কোথায় গেলে পাই? এই যে এখানে না, এখানে কন্টেন্ট ডট পিএসপি থেকে পাচ্ছে। দেখেন কোথা থেকে পাচ্ছে? কন্টেন্ট ডট পিএসপি থেকে। আর এই কন্টেন্ট ডট পিএসপি তে কি করা আছে? এটা ডাব্লিউপি ট্রিম ওয়ার্ড করা আছে, তাহলে প্রবলেম না, এখান থেকেই পাচ্ছে সিঙ্গেল ডট পিএসপি তে। প্রবলেম প্রবলেম না। এই জন্যই আমাদের অলওয়েজ এরকম আলাদা আলাদা ফাইল করে নেওয়া উচিত, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি সলিউশন করতে পারি? এইটাকেই কপি করবেন, জাস্ট সিম্পল। মনে করেন কপি করে এইখানে আর একটা ফাইল বানাইতে পারেন যে কোনো নামে, সাপোজ যে কোনো ডট পিএসপি। এবার এটাকে ওপেন করেন, ওপেন করে ওই যে ওইটা পেস্ট করে দেন। খালি জাস্ট কি করবেন, এই যে পি2 যতটুকু নিছেন, মানে এখানে যে ফাংশনটা এর আগে ইউজ করছেন ওইটা না ইউজ করে এখানে আগেরটাই আমরা ইউজ করব, আগেরটাই এখানে আমরা ইউজ করব। কি ইউজ করব? পিএসপি ডি কন্টেন্ট কথাটা, এর মাধ্যমে কি শো করে? ফুল ফুল ইয়াটা শো করে না? যতগুলা কন্টেন্ট আমি ওয়ার্ড দেব ফুল এটার মাধ্যমে শো করে না? আর এইখানে আমরা জাস্ট একটা সিস্টেম করছি ডাব্লিউপি ট্রিম ওয়ার্ডের মাধ্যমে, যেখানে নির্দিষ্ট পরিমাণ জাস্ট থাকবে। তো এখন আমরা যদি সিঙ্গেল ডট পিএসপি তে এখানে কন্টেন্ট থেকে পাচ্ছে, মানে এই ফাইল থেকে, এখন যদি আমি বলি এই যে কোনো ফাইল থেকে পাও, তাহলে এখানে জাস্ট কি করব, যে কোনো কথাটা লিখবো না? তখন কি করবে সে? যখন সে সিঙ্গেল ডট পিএসপি তে যাবে, মানে রিড মোডে ক্লিক করবে, তখন এই যে কোনো থেকে পাবে, মানে ফুলটা পাবে, ফুল কন্টেন্টটা পাবে। ঠিক আছে, বুঝতে পারছি? এইভাবেই আমাদের কাজ করতে হবে, একটু টেকনিক খাটায়। আচ্ছা, এবার রিড মোডে ক্লিক করেন, এই যে ফুল পোস্ট শো করতেছে, দেখতেছেন? যে কোনোটাতে সাপোজ এই নতুন পোস্টে ক্লিক করেন, যে টাইটেল নতুন পোস্ট আর কন্টেন্ট, কিন্তু আমাদের হোম পেজে দেখেন জাস্ট কয়েকটা শো করতেছে নির্দিষ্ট। তো আমরা এইভাবে আলাদা আলাদা ফাইল করে এইভাবে আমাদের কাজ করতে হবে। এই সিস্টেমটা সুন্দর মতো দেখবেন, হ্যাঁ, এবং প্র্যাকটিস করবেন কিভাবে আমরা প্রথমে নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ড শো করাচ্ছি কোন ফাংশনের মাধ্যমে, এবং ভিতরে গেলে কিভাবে ফুল কন্টেন্ট শো করতেছে। ওকে, আচ্ছা, আমাদের এই সাইটের মোটামুটি এগুলা সব আমরা ডাইনামিক করে ফেলছি, কালার, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, পোস্ট, ঠিক আছে? আমাদের এই যে এই সেকশন বাকি আছে, এই সেকশন বাকি আছে। মেনুটা আমাদের ইম্পর্টেন্ট, এটা ডাইনামিক করি নাই আমরা এখনো। তো এখন আমরা এই মেনুটা ডাইনামিক করব। আচ্ছা, তো মেনু ডাইনামিক করার জন্য আমরা এই যে এখানে হেডার ডট পিএসপি এর মধ্যে যে মেনুটা আছে, ঠিক আছে, এই যে হেডার ডট পিএসপি আলাদা করছিলাম, এখানে মেনুটা আমরা রাখছি, কারণ এটা সব পেজে কমন থাকে, মেনু সব পেজেই থাকবে। তো এখন মেনু করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এখানে মেনু নামের কোনো অপশন পাচ্ছি না এখন, তাই না? তো মেনু আমাদের এখানে আনতে হবে নাকি? তারপরে তো সেখান থেকে মেনুটা আমরা সেট করে এখানে আমাদের সাইটে শো করাতে পারবো। তো মেনুটা আনার জন্য কি করতে হয়? ফাংশন ডট পিএসপি তে রেজিস্টার ন্যাভ মেনু করতে হয়, রেজিস্টার করতে হয়, তাই না? আচ্ছা, তো এইখানে একটা লক্ষ্য করেন, আমি কিন্তু এই যে আফটার সেটআপ থিম যে অ্যাকশন হুকটা ইউজ করছি, মানে এই যে এই ফাংশনটা এর আন্ডারেই কিন্তু লিখতে হবে। আপনারা আবার কেউ ওই যে ইনক্রিপ্ট স্ক্রিপ্টের মধ্যে লিখে ফেলেন না, মানে এক একটা অ্যাকশন হুক এক এক রকম কাজ করে। এরকম আফটার সেটআপ থিম এটা কি করে, আমরা যখন থিমটাকে ইনস্টল করব বা সেটআপ হয়ে যাবে, তখন থিমে কি কি কাজ করবে সেগুলা কাজ করবে। যেমন টাইটেল ট্যাগ অ্যাড হবে, কাস্টম হেডার অ্যাড হবে, কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে, ওইরকম আমরা এখানে এর মধ্যে মেনুটাও অ্যাড করে ফেলবো। যখনই থিম সে ইনস্টল করবে এটা, তখন মেনু অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই জন্য তো আমরা এখানে কি লিখবো, রেজিস্টার ন্যাভ মেনু। তো
এর দুইটা প্যারামিটার হয় আমরা জানি। প্রথমটা কি হয়, আইডি, প্রথমটা আইডি হয় মেন মেনু সাপোজ, আর দ্বিতীয়টা কি হয়, দ্বিতীয়টা হয় নামটা, আমরা কি নাম শো করাতে যাচ্ছি ওখানে। তো দ্বিতীয়টা সাপোজ এইভাবে লেখেন সুন্দর মতো একটু মেন, এইটা শো করবে তাই না। আচ্ছা রেজিস্টার করলাম। এবার আমরা যদি একটু অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা রিলোড দিই, এই যে দেখেন মেনু চলে আসছে, এখানে ক্লিক করলে এই যে এখানে মেন মেনু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে একটা নামে, ঠিক আছে। এই যে মেন মেনু যেটা আমরা লিখছি, আমরা এটা আগেও দেখছি, আমরা এখানে যা লিখবো ওখানে তাই নাম শো করবে। সাপোজ যা লিখবো, এই কথাটাই লিখেন, তো রিলোড দেন, যা লিখবো দেখতেছেন, এটাই হচ্ছে মেনুটার নাম। তো আমরা কোন উদ্দেশ্যে এই মেনুটা বানাচ্ছি, একটা মেন মেনু বানানোর জন্য, কারণ কি আমাদের একটাই মেনু আছে এখানে, এটাই মেন মেনু আমাদের। তো এই জন্য আমরা এখানে নাম দিতেছি যে কোনো একটা মেন মেনু নামটা দিচ্ছি, ঠিক আছে, যেন আমরা বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা সাপোজ একটা সাইট যখন ট্রান্সলেট করি, এই যে সেটিং থেকে যে আমরা জেনারেলের মাধ্যমে ট্রান্সলেট করছিলাম, বাংলা করছিলাম তাই না। তো বাংলা করার জন্য একটু লক্ষ্য করেন আমাদের হচ্ছে যে থিম ফাইলে এই যে ল্যাঙ্গুয়েজ নামের একটা অটোমেটিক্যালি ফোল্ডার তৈরি হয়ে গেছিল, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন এমওপিও নামের ফাইল তৈরি হয়, যে বিএনবিডি দেখতেছেন, এগুলোর মাধ্যমে সে ট্রান্সলেটেবল করতে পারছে। তো আমরা এখন যেটা করব, যে আমরা যেহেতু একটা থিম বানাবো, এটা কিন্তু থিমের বাইরে দেখতেছেন, তো আমাদের থিমের মধ্যে এই সিস্টেমটা রাখতে হবে, যেন থিমে সে ট্রান্সলেটেবল করতে পারে, মানে থিমের মধ্যে সে সব কিছু করতে পারবে এই থিমটা ইনস্টল দেওয়ার পরে। তো এই জন্য আমরা যেটা করব, এখানে একটা ফোল্ডার বানাই নেবো আগে আমাদের রুটের মধ্যে একটা ফোল্ডার বানাবো, যে কোনো নাম, সাপোজ ল্যাঙ্গুয়েজ দিলেন, ঠিক আছে, এই নামের একটা ফোল্ডার বানাবো। এখন এই ফোল্ডারের মধ্যে আমাদের ট্রান্সলেটেবল হবে, ঠিক আছে, ওই এমওপিও ফাইলের মাধ্যমে অটোমেটিক্যালি। এখন ট্রান্সলেটেবল কিভাবে হবে, এজন্য আমাদের এখানে একটা রেজিস্টার করতে হবে, টেক্সট ডোমেন রেজিস্ট্রি করতে হবে, ঠিক আছে। এই জন্য আপনাদের যেটা লিখতে হবে দেখেন, এটা হচ্ছে ট্রান্সলেটেবলের জন্য, লোড টেক্সট ডোমেন, এই কথাটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে, লোড টেক্সট ডোমেন। আচ্ছা এই ফাংশনটা আমরা একটু ভুল লিখছি, সেটা হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে, লোড থিম টেক্সট ডোমেন, কথাটা একসাথে হবে, ঠিক আছে, লোড থিম টেক্সট ডোমেন। এবার এই জায়গায় আমরা কার মাধ্যমে এই লেখাগুলো ট্রান্সলেটেবল করব, মানে এই যে এই লেখাগুলো বা যে লেখাগুলো চাচ্ছি সেটার একটা নাম দিতে হয় এখানে। তো মনে করেন আমাদের থিমের নাম দিতে পারি বা যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ থিমের নামে দিলাম বেসিক। দ্বিতীয় প্যারামিটারে দিতে হয় যে ওই লোকেশনটা কোথায় ট্রান্সলেটেবল হবে। তো আমরা এই যে ল্যাঙ্গুয়েজ নামের একটা ফোল্ডার বানালাম না, এই যে ল্যাঙ্গুয়েজ একটা ফোল্ডার বানাইছি, এর মধ্যে আমাদের ডিরেক্টরিটা দেখাই দিতে হবে দ্বিতীয় প্যারামিটারে। তো আমি যদি এখানে শুধু দ্বিতীয় প্যারামিটারে এভাবে ল্যাঙ্গুয়েজ কথাটা লিখি, এই যে ফোল্ডারের কথাটা, এখন আমরা জানি যে ডিরেক্টরি পাইতে হলে কি করতে হয়, শুধু ল্যাঙ্গুয়েজ এভাবে লিখলে হবে, হবে না, আমাদের ডিরেক্টরিটার থিম সহ বলে দিতে হবে না যে একবারে এই ডিরেক্টরিতে যাও। তো এই জন্য এখানে কি করবেন, গেট, সরি, এখানে লিখবেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটার মাধ্যমে কি হয়, ডিরেক্টরিটা পাই, আর এখানে একটা স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ আগে ফোল্ডারের আগে, ঠিক আছে। এখন সঠিকভাবে সে ডিরেক্টরিটা পাবে একবারে এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারটা। তো এখানে কি করলাম, একটা টেক্সট ডোমেন রেজিস্ট্রি করলাম একটা নামে, আর একটা ডিরেক্টরি দেখিয়ে দিলাম যে এই ফোল্ডারের মধ্যে
আমাদের ওই যে এমওপিও ফাইলের মাধ্যমে এগুলা ট্রান্সলেটেবল তৈরি হয়ে যাবে, মানে বাংলা হয়ে যাবে এগুলা। মানে যেগুলো আমরা করতে চাচ্ছি, সাপোজ মনে করেন যে মেন মেনু কথাটা আমরা ট্রান্সলেটেবল করতে চাই, এই যে কথাটা মানে কি, এই যে এই লেখাটা যখন সে বাংলা করবে অটোমেটিক্যালি, তখন এই যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে 14 নম্বর লাইনে আমরা একটা প্রবলেম করছি, সেটা হচ্ছে যে এখানে একটা সেমিকলন দিই। এখন যদি একটু লোড দিই, সিনট্যাক্স জিরো আনএক্সপেক্টেড, তো এইখানে আমরা জাস্ট ডট দিয়ে জোড়া লাগাইতে হবে, ঠিক আছে। আর আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা ডট দিলে ইরোডটা যায় কিনা সেটা দেখি, আরো বেশি ইরোড হয়েছে। আচ্ছা এখানে ইরোডটা গেছে ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ফাংশন আর কল টু আনডিফাইন্ড দেখাচ্ছে, দেখেন ফাংশন ডট পিএসপি 14 নম্বর লাইনে, মানে হচ্ছে যে এই নম্বর লাইনে যে এটা, মানে আপনি যখন রেজিস্ট্রি করবেন টেক্সট ডোমেন, তখন এখানে জাস্ট একটা কাজ করতে হবে, এই যে ইউআরআই এতটুকুন লেখার দরকার, এটা নিয়ম। গেট টেমপ্লেট ডিরেক্টরি জাস্ট এতটুকুন লিখলেই হবে। আমরা জানি যে গেট টেমপ্লেট ডিরেক্টরির মাধ্যমে পাই, কিন্তু টেক্সট ডোমেনের ক্ষেত্রে এতটুকুন লিখতে হবে, এতটুকুনকে সাপোর্ট করবে সে, ঠিক আছে। আচ্ছা যদি আমরা রিলোড দিই, আচ্ছা টু ওয়েট, আচ্ছা আমরা এই যে টেমপ্লেট বানানটার প্রবলেম করছে, টেমপ্লেট, ঠিক আছে জাস্ট এতটুকুন লিখবেন, গেট টেমপ্লেট ডিরেক্টরি ল্যাঙ্গুয়েজ মানে টেক্সট ডোমেনের ক্ষেত্রে জাস্ট এতটুকুন লিখলেই হবে। এবার পাইছি। ফাংশনের নাম কোনো কিছু একটু বানান ভুল হইলে এরকম প্রবলেম হবে, ঠিক আছে। তো সবগুলো একবারে পারফেক্টলি লিখতে হবে। আচ্ছা তো আমরা এটা তৈরি করলাম, এখন আমাদের ট্রান্সলেটেবল কাকে করতে চাচ্ছি, সাপোজ এই যে যেটা দেখাইতে আনছিলাম যে মেনুর এই যে মেন মেনু কথাটা, এই কথাটা যখন মনে করেন যে বাংলা আমরা দিব, এই লেখাটাও বাংলা হয়ে যাবে। তো এই লেখাটাকে আমরা আমাদের ট্রান্সলেটেবল করতে হবে না ওয়ার্ডপ্রেসের জন্য, যে আমরা এই লেখাটাকে চাচ্ছি যে বাংলা হয়ে যাবে অটোমেটিক্যালি, এই জন্য যেটা নিয়ম, এই যে আমরা জাস্ট রেজিস্ট্রি করছি, এবার এই লেখাটাকেই তো আমরা করতে চাচ্ছিলাম, সরি এই লেখাটাই তো আমরা বাংলা করতে চাচ্ছি, মানে যখন সে বাংলা দিবে লেখাটা বাংলা হয়ে যাবে, তাই না। এখন এইখানে কিভাবে আমরা লিখতে পারি, এই জায়গায় আমরা যে ডবল আন্ডারস্কোর দিব, তো এইখানে ডাবল আন্ডারস্কোর দিব, দেওয়ার পরে আমরা লিখবো যে এই যে ডাবল আন্ডারস্কোরের মাধ্যমে ট্রান্সলেটেবল হবে, এটা একটা ফাংশন। তো এই জায়গায় আমি প্রথমে কি কথা মানে করতে চাচ্ছি সেটা লিখবো, মেন মেনু এই কথাটা, দ্বিতীয় প্যারামিটারে এবার আমরা কি লিখবো, এই যে যেটা দিয়ে রেজিস্ট্রি করছি জাস্ট এই কথাটাই হবে, তাহলেই আমাদের ট্রান্সলেটেবল হয়ে যাবে এই কথাটা, ঠিক আছে। মানে যে জিনিসগুলো আমরা হচ্ছে যে স্ট্যাটিক্যালি লিখতেছি, যেরকম এইটা মেন মেনু এখানে যে শো করতেছে, এই মেনুতে যে শো করছে এখানে, এই তো এটা তো ড্যাশবোর্ড থেকে কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই, এটা তো আমরা হার্ড কোড লিখতেছি, তাই না। তো এই জিনিসটাকে তো ট্রান্সলেটেবল করতে হবে, মানে এই জিনিসটাও যেন বাংলা হয়ে যায়। তো এই জন্য কি করতেছি আমরা, এই জন্যই এটাকে এইভাবে ট্রান্সলেটেবল করতে হবে, যেগুলো হার্ড কোডে আমরা লিখে দেবো শো করতেছে, ওগুলা যদি ট্রান্সলেটেবল করতে চাই তখন আমরা এভাবে করতে হবে। একটা জাস্ট ফাংশন রেজিস্ট্রি করবেন একটা ফোল্ডারের মধ্যে, যেখানে এই ফোল্ডারের মাধ্যমে হচ্ছে যে আমাদের এমও পিও এই ফাইলগুলার মাধ্যমে ট্রান্সলেটেবল হবে। আর যে নামটা দিয়ে রেজিস্ট্রি করবেন, জাস্ট যে যে নামটাকে আপনি ট্রান্সলেটেবল করতে যাচ্ছেন ওটাকে ডাবল আন্ডারস্কোর ফাংশনের মধ্যে নিয়ে জাস্ট যেটা লিখবেন, মানে যেটাকে ট্রান্সলেটেবল করতে যাচ্ছেন সেটা লিখবেন, তারপরে জাস্ট এই রেজিস্ট্রি বা ফাংশন লিখবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাজ এই ফাংশনটা ভালো মতো মনে রাখবেন, লোড থিমটি। তো এখন আমরা মেনু আসছে, মেনু আমরা এখন বানাইতে পারি, তাই তো। হোম, অ্যাবাউট, স্যাম্পল পেজ, মনে করেন আমাদের এখানে কি কি মেনু আছে, পোর্টফোলিও, সার্ভিসেস, তাই তো। আচ্ছা কন্ট্যাক্ট, তো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে পেজ থেকে কয়েকটা মেনু বানাই, পেজ বানাই, পোর্টফোলিও, কন্টেন্ট আপাতত দিচ্ছি না, এখান থেকে আমি
সেভ করছি। তারপরে কন্টাক্ট, ওকে। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আবার গেলে যে এই দুইটা পেজ এখন আমি সেট করতে পারবো। তো এখানে মেনু নামের একটা ছিলই, মানে ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করতে হয়নি। আচ্ছা, তো এখানে আমরা সেভ দিয়ে এটাকে মেন মেনুতে এটাকে দিয়ে দিলাম, ম্যানেজ লোকেশনে যে চেক করি দাও মেনু। আচ্ছা, এবার আমরা ফন্ট ইন্ডে এটাকে ডাইনামিক করব কিভাবে, হুকুম, ঠিক আছে। তো আমরা হেডার ডট পিএসপিতে আসেন, এটাই তো আমাদের মেনু, তাই না? আচ্ছা, তো একটা জিনিস বোঝানোর আগে আমি আমাদের আগে এমনি মেনু শো করাই যে কিরকম আসে। সাপোজ আমরা মেনু নর্মালি শো করাইতে চাইলে কি লিখতে হয়, পিএসপি শুরু করবেন শেষ করবেন, তারপরে কি লিখবেন, ডাব্লিউপি nav মেনু, তাই তো। এর মধ্যে কি দিতে হয়, অ্যারে দিতে হয়। অ্যারে দেওয়ার পরে এখানে কি করতে হয়, একটা কি ইউজ করতে হয়, নাম হচ্ছে থিম লোকেশন। লোকেশন, তারপরে এখানে কি দিতে হয়, আইডিটা দিতে হয় যে কোন থিম মেনুটা আমি শো করাইতে যাচ্ছি। তো এই যে এই এই আইডিটা মেন মেনু, এগুলো আমরা আগে দেখছি, তাই না? তাহলে এই মেনুটা এবার এখানে শো করার কথা। এই যে দেখেন শো করতেছে, বুঝতেছেন, স্যাম্পল পেজ হোম আবার এইভাবে আসতেছে। তো এবার যে জিনিসটা করতে হবে, এরকম আসতেছে, আমরা এখন এভাবে করব কিভাবে, এরকম মেনু করব কিভাবে। তো এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এখানে একটু লক্ষ্য করবেন যে তাদের যে মেনু মানে আসতেছে ডাইনামিক, এটা ইউএলএলআই দিয়ে করা, দেখছেন, ইউএলএলআই, ইউএলএলআই দিয়ে করা। তো এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে একটু মানে কঠিন ভাবে, আর একটা একবার ইজি ভাবে, মানে আমরা যদি সিএসএস ভালো পারি তাহলে আমরা করতে পারি কিভাবে। যেমন এই মেনুটা, এই মেনুটাকে এখন দেখেন যে ইউএলএলআই আছে কিনা, এটা দেখেন ইউএলএলআই আছে, ডিভ আর হচ্ছে ডিভ ডিভ এ, এগুলা দিয়ে করা। তো আমরা যেহেতু সিএসএস পারি, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথম নিয়মটা দেখাচ্ছি আপাতত, হ্যাঁ, তারপর একটু কঠিনটা দেখাবো, সমস্যা নেই। তো এইখানে আমরা এই ডিভকে বানাই দিব ইউএল, এই ডিভকে বানাই দেবো ইউএল। যেহেতু এই মেনুগুলো ডাইনামিক্যালি মানে ইউএলএলআই দিয়ে করা থাকে, তো এগুলা এলআই এলআই, ওকে। তো এলআইটা আমি সব জায়গাতেই দিয়ে দিতে হবে, আচ্ছা। এই তো এবার যদি আপনি রিলোড দেন, দেখেন ডিজাইন চেঞ্জ হবে, এই যে এরকম, ঠিক আছে, সুন্দর আছে না? খালি আমাদের যে এই ফুটাটা আসতেছে মানে এলআই এর, আমরা যদি লিস্ট স্টাইল টাইপ নান করে দিই তাহলে হয়ে যাবে। তাছাড়া তো সেম আছে, কোনো পাল্টাইছে, আর একটা প্যাডিং পাইছে, প্যাডিং পাওয়ার পরে এটাকে একটু গ্যাপ তৈরি করছে সে, এই যে প্যাডিং পাইছে। আচ্ছা, তো এইটা আমরা এভাবে সলভ করতে পারি, এভাবে সলভ করতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের এইটাকে আমরা যখন ইউএলএলআই করছি তখন এরকম হয়েছে, সমস্যা নাই, কিন্তু এখন এইটাকে এরকম স্টাইল কিভাবে করব, কিভাবে করব। তো এইখানে একটু লক্ষ্য করেন কি কি ক্লাস ইউজ হয়েছে। দেখেন ইউএল এর মধ্যে একটা ক্লাস আছে মেনু নামের, কি নামের, মেনু। আবার এখানে কি আছে, মেন মেনু নামের একটা আইডি আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা ধরে ধরে মানে এখানে কি কি আছে সিএসএস এ ডিজাইন করতে পারি। যেমন এই যে এখানে কি ক্লাস আছে ইউএল এর মধ্যে, একটু লক্ষ্য করেন, পেজ, দেখতেছেন। আর আমাদের মধ্যে কি ছিল, মেন মেন, মানে ইয়ে ছিল না, এখানে ছিল হচ্ছে যে মেনু, শুধু মেনু, আর এটাতে পেজ আছে। তো স্টাইল আমাদের এখন তাহলে কি করতে হবে, এই যে মেনুটাকে ধরে ওদের ক্লাস মানে সিএসএস যেটা পেজ আছে ওটাকে জাস্ট মেনু বানাই দিতে হবে। যেমন দেখাই, সাপোজ আপনি চাইতেছেন
style.css এ যান, যাওয়ার পরে এখানে সার্চ করেন পেজ কোথায় লেখা আছে, পেজ, এই যে দেখেন, দেখতেছেন পেজ আছে। তো এই পেজ গুলাকে ধরে জাস্ট ইয়ে বানাই দেন, মেনু বানাই দেন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু আমি লক্ষ্য করি, মেনু পেজ। আচ্ছা, একটা কাজ করা যায় আবার, এভাবে চেঞ্জ না করে আমরা এই যে ক্লাস, এই যে ইউএল এর মধ্যে ক্লাস আমরা দিতে পারবো এখান করার মাধ্যমে, এই যে এটার মাধ্যমে। তো এখানে আরো প্যারামিটার হয়, যেরকম একটা প্যারামিটারের নাম হচ্ছে, মানে একটা কি এর নাম হচ্ছে মেনু আইডি। ওকে, এর মাধ্যমে ইউএল এর মধ্যে ক্লাস ঢুকানো যাবে। আপনি কি কি ক্লাস ঢুকাই দিতেছেন ওই ইউএল এর মধ্যে? সাপোজ মেনু ছিল না শুধু, এবার সাপোজ এই জায়গায় যে এখানে কি আছে, পেজ নামের ক্লাস। তো এখানে আপনি বলেন যে হবে পেজ, কি হবে, পেজ হবে, ইউএল এর মধ্যে পেজ নামের ক্লাসটা হবে। এবার রিলোড দেন, এই যে দেখেন এর মধ্যে চলে এসেছে অটোমেটিক্যালি। কারণ কি, কারণ পেজ নামের ক্লাসটা এর মধ্যে অ্যাড হয়েছে, একটু লক্ষ্য করেন। ওয়েট, এই যে দেখেন পেজ, দেখতেছেন পেজ নামের আইডিটা অ্যাড হয়ে গেছে এর মধ্যে, যার কারণে সে ডিজাইনটা পেয়ে গেছে। আমাদের উপরের মেনু যে এরকম পেজ ছিল, যে আইডি, এটার মতো আইডি হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমরা অ্যাড করতে পারবো। কিন্তু এবার একটু লক্ষ্য করেন, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এলআই এর মধ্যে একটা ক্লাস দেখতেছেন, টপ নেভিগেশন লিঙ্ক। এখন এলআই এর মধ্যে, আমাদের এলআই এর মধ্যে ক্লাস আমি কি করে দিতে পারবো, মানে এই যে এই এলআই এর মাধ্যমে যেটা ডায়নামিক্যালি আসতেছে, এখানে এলআই এর মধ্যে দেখেন কিছু নিজস্ব তাদের ক্লাস ইউজ হয়। তো এর মধ্যে ওই যে ওই ক্লাস কিভাবে অ্যাড করব, এটা কিন্তু অ্যাড করা যায় না, এলআই এর মধ্যে ক্লাস অ্যাড করতে পারবেন না এভাবে, ঠিক আছে? এভাবে কি এর মাধ্যমে অ্যাড করতে পারবেন না, এটা একটু অন্য সিস্টেমে অ্যাড করতে হবে। তো এইবার আমরা এখানে একটা সিস্টেম মতো কাস্টমাইজ করে নিতে পারি, যেহেতু এলআই এর ক্লাস আমরা দিতে পারি না। প্রথমে একটু ইজি ওয়েতে দেখাই, যেহেতু সিএসএস পারেন না। তো এটাকে কপি করবেন, কপি করে style.css এ এই যে দেখেন এখানে তারা কিভাবে ডিজাইন করছে, এই যে এটাকে ধরে, তাই না, এই যে টপ ডট দিয়ে এটা করছে না। তো আমরা এখানে কি বলবো, এবার এখানে জাস্ট আমরা বলবো যে হ্যাশ পেজ, তার মধ্যে যে এলআই সেগুলা আমরা প্রত্যেকটা ক্লাস না দিয়ে জাস্ট যে পেজের মধ্যে এলআই এই কথাটা দিয়ে দিলাম, মানে একটু আলাদা করলাম। একটু লক্ষ্য করেন, এইটাকে তারা ধরে, মানে এলআই গুলাকে ধরছে, প্রত্যেকটা এলআই এর একই ক্লাস, এটাকে ধরে তারা ডিজাইন করছে। তো আমরা কি করলাম, যেহেতু আমরা আমাদের ডায়নামিকটাতে পেজ নামের ইয়েটা বসাইতে পারছি, এই পেজের মধ্যে যে এলআই গুলো আছে আমরা সেটা সেটা করে দিলাম, জাস্ট এখানে আসে একটু মডিফাই করে দিলাম। তো আপনি এভাবে সিএসএস দিয়ে একটু মডিফাই করে করে নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে সহজ ওয়ে, ইজি ওয়ে। এবার লোড দেন, এই যে দেখেন সবগুলো পেয়ে গেছে, সবগুলা পেয়ে গেছে, খালি কালার চেঞ্জ করতে হবে। মানে এ আর একটা আছে, ওটাকেও একটু চেঞ্জ করতে হবে। যেমন একটু নিচে আসেন, এই যে দেখেন এই দেখতেছেন, এটাকেও আমরা কি বলবো, এটাকেও জাস্ট আমরা বলবো যে হ্যাশ পেজ, পেজের মধ্যে যে এ আছে এটা বলবো না, এখানে এলআই লিখবো, এলআই লিখলেও হবে। দেন দেখেন এমনি পাইছে কিনা, পাইছে না এমনি, দেখেন পাইছে, সেম হয়ে গেছে না, খালি হবার পাচ্ছে না আর ইয়েগুলো পাচ্ছে না। তো এগুলো একটু চেঞ্জ করলে পাবেন, নিচে আর অপশন পাবেন, এই যে হবার, এখানে কি করবেন, এটাই লিখে দেন, সবগুলা পেয়ে যাবে তাহলে অটোমেটিক্যালি। তো এইভাবে আপনি সিএসএস এর মাধ্যমে একটু চেঞ্জ করে করে নিতে পারবেন। এই যে হবারও পাইছি, দেখছেন, হবারও পাইছি। তাহলে কি ডিজাইন চেঞ্জ করতে পারতেছে না। আর এই ফুটাগুলা কি, জাস্ট এলআই কে ধরে বলবেন যে লিস্ট স্টাইল টাইপ নাম, এখানে খালি একটা প্রপার্টি লিখবেন, লিস্ট স্টাইল নাম, অটোমেটিক্যালি আগের মতো ডাইনামিক হয়ে গেছে। এলআই গুলাকে আমরা জানি, যারা সিএসএস পারি তারা এগুলা জানি। তো ওয়ার্ডপ্রেসে এরকম সিএসএস এর অনেক কাজ করে দিবে আপনার, সিএসএস অনেক ভালো হইতো। এই যে এলআই যেখানে আছে, এখানে এর নিচে এই প্রপার্টিটা অ্যাড করে দেন, তাহলে ওই যেগুলো গোল হয়ে আছে এগুলো চলে যাবে। ওকে,
তো দেখেন উপরেরটার মতো আমরা নিচেরটাও করতে পারি গেছি না ডাইনামিক, এবারে সেম সেম এগুলো এখন ডাইনামিক হয়ে গেছে। হোমে পেজে যান, অ্যাবাউটে যান, যে অ্যাবাউট আসতেছে, ঠিক আছে, কন্টাক্টে যান, কন্টাক্টে যে নিচে দেখতে পাবেন, নিচে এটা তো সব পেজেই আছে, সব পেজেই রাখছি। পোর্টফোলিও তো জানে যে চেঞ্জ হচ্ছে, দেখতেছেন, খালি কন্টেন্ট নাই, কন্টেন্ট থাকলে এখানে আসবে, এই যে কন্টেন্ট, সিম্পল পেজের কন্টেন্ট আসছে, দেখছেন, রিড মোডে ক্লিক করেন, ভিতরে পেজে চলে গেল। তো আমাদের মেনু কিন্তু ডাইনামিক হয়ে গেছে, উপরেরটা স্ট্যাটিক রাখছি কারণ এমনি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, তো এইভাবে আমরা করতে পারবো। আমরা নেক্সটে দেখবো যে অন্যভাবে কিভাবে করা যায়, মানে আমরা সিএসএস চেঞ্জ করব না, সিএসএস চেঞ্জ করব না, আমরা ফাংশনালিটির মাধ্যমে চেঞ্জ করতে চাচ্ছি, ওইটা কিভাবে করতে পারি। আমাদের মেনুটা হয়েছে, এখন আমরা যেটা করব, তো আমাদের এখানে যাই, যেন এস ডক্স স্টা নিউ থিম, নিউ থিম, থিমের মধ্যে বেসিক থিম এটাই, তাই তো। আচ্ছা, এর মধ্যে হেডার ডট পিএসপি তে যাই, এই যে বেসিক থিম এর মধ্যে হেডার ডট পিএসপি। আচ্ছা, তো এই যে মেনুটা আমরা করছিলাম, আর এই যে উপরেরটা এখন আর দরকার নাই, তাই তো, শুধু আমরা এটাকে স্টাইল করে ফেলছি। আচ্ছা, এবার রিলোড দেন, এই তো এটাই। আচ্ছা, তো প্রথমে আমাদের হোম থাকা উচিত, তারপরে এই স্যাম্পল পেজ বা এগুলো পরে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, তো এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনে যান, তাহলে আমাদের লগ ইন করতে দেবে। আচ্ছা, তো লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল এটার? ইউজার নেম মনে হচ্ছিল নিউ থিম, পাসওয়ার্ড হবে নিউ থিম, ঢুকছে। আচ্ছা, তো অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই আমরা, যার পরে যে সিম্পল পেজকে টেনে নিয়ে আসে নিচে রাখি, আর এইগুলা একটু এভাবেই থাকুক, পোর্টফোলিও উপরে থাকুক, দিয়ে যদি মেনুটা সেভ করি, এখন আমাদের মেনুটা কি হবে, এরকম ভাবেই শো করবে, ঠিক আছে, কাজ করছে। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এগুলো পোস্ট, প্রত্যেকটা পোস্ট না, মনে করেন আমাদের এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কন্টেন্ট, তো নিচে মনে করেন আর একটা সাবটাইটেল হিসেবে থাকতে পারে, কি থাকতে পারে, সাবটাইটেল হিসেবে কিছু একটা থাকতে পারে, যেমন এখানে ইন্ডেক্স ডট পিএসপি আসে, যে ইন্ডেক্স ডট পিএসপি না, কন্টেন্ট, এই যে এখানে কি শো করে, টাইটেল, আর এখানে কি শো করে, কন্টেন্ট, তাই না। আচ্ছা, তো এই জায়গায় মনে করেন আর একটা ডিপ হবে, ডট সাবটাইটেল। আচ্ছা, তো সাবটাইটেলটা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সাপোজ H4 ইউজ করলাম, ইউজ করার পরে এখানে লিখলাম সাবটাইটেল। আচ্ছা, এবার দেখি তো যে আমাদের টাইটেলের নিচে এই যে এখানে সাবটাইটেল আসে কিনা, এই যে সাবটাইটেল দেখেন, এই যে সাবটাইটেল আসতেছে না, আসছে। তো এইটা আমাদের যেহেতু স্টাইল করা নাই, যার কারণে একবার এইগুলাতে চলে আসতেছে, প্রত্যেকটাতে স্ট্যাটিক্যালি ভাবে এটা শো করতেছে, কারণ কি আমরা লুপ চালাইছি এখানে, যতগুলো পোস্ট আছে সব পোস্টেরই পরপর শো করতেছে। এখন এটাকে আমরা ডায়নামিক করতে যাচ্ছি, মানে আমাদের এখানে পোস্ট থেকে এগুলো শো করতেছে না, এই যে টাইটেল সাবটাইটেল, তো এখন এইখানে কোন জায়গাতে সাবটাইটেল কথাটা লিখলে এখানে এসে শো করবে এগুলাতে। তো এই জন্য এখানে দেখেন কোনো জায়গায় লেখার অপশন আছে কিনা, মানে এমন একটা আলাদা নির্দিষ্ট ফিল্ড,
তো এরকম আমাদের লাগবে, আলাদা অনেকগুলো ফিল্ড লাগবে এক একটা মানে ইয়ার ক্ষেত্রে, যেহেতু এগুলো পোস্ট থেকেই আসতেছে, পোস্ট থেকে, সেহেতু এখানে যদি সাবটাইটেল অপশন থাকে তাহলে আমাদের সাবটাইটেলটাও তো ডাইনামিক আনতে হবে। তো এখানে কোত্থেকে সাবটাইটেলটা নিয়ে যাব, এই জন্য যেটা করবেন, আমরা মেটা বক্সের মাধ্যমে নিয়ে যাব। এই যে নিচে ফিল্ড রাখবো, নিচে নিচে ফিল্ড রাখবো। আচ্ছা, আমরা এই যে সাবটাইটেলটা বাইরে রাখছি না, তো এখানে কাজ করি, তাহলে স্টাইল আপনি মনে হয়ে যাবে। এই যে এইটা, এই যে এই ডিউ মানে হচ্ছে যে কন্টেন্ট যেটাতে হেডার আছে এর মধ্যে এখানে লিখবো, এই যে টাইটেলের ঠিক নিচে সাবটাইটেল। তো এখানে সাবটাইটেল লেখা থাকবে, আর এখানে আমরা ডায়নামিক করবো সাবটাইটেলটা কি, এটা আসবে। সাপোজ সাবটাইটেল কোলন সাবটাইটেল, এটা আমি ডেমো আকারে দিয়ে রাখলাম। ওকে, যদি এবার আমরা একটু রিলোড দিই, এই যে এবার কিন্তু মোটামুটি মানে ওদিক থেকে যায়নি, মোটামুটি এদিক থেকে পাইছি। আচ্ছা, তো আমরা এক কাজ করি, এই যে এটা আর একটু ছোট করে দিই, যেমন 6 করে দিই। রিলোড দেন হবে, এই যে সাবটাইটেল, এই যে এইগুলা ডাইনামিক হবে এখন। তো এখন এই যে এইখানে অপশন কি করে আনবো, তো এটার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টম ফিল অ্যাড করার অপশন থাকে, যেরকম উপরে দেখবেন এই যে স্ক্রিন অপশন লেখা আছে, দেখতেছেন? এখানে ক্লিক করার পর এই যে এখানে কাস্টম ফিল্ড নামের একটা চেক বক্স আছে, এটাতে ক্লিক করবেন, কাস্টম ফিল্ড। এখন একটু নিচে আসেন, দেখেন এই যে এই ফিল্ডগুলো চলে আসছে। তো এখানে একটা আইডি দিতে হয়, নেম মানে আইডি, আর এখানে ভ্যালু দিতে হয়। তো এখানে মনে করেন আইডি দিলেন আপনি সাবটাইটেল, আইডির নাম এটা, আর এখানে সাবটাইটেলের নামটা কি বসবে ওখানে। তো সাবটাইটেল মনে করেন যে এখানে কি আছে, আরেকটা পোস্ট, এই কথাটা আরেকটা পোস্ট দিয়ে একটু এখানে আমি ইয়া করে দিতেছি যে এটা হচ্ছে সাবটাইটেল। ওকে, আচ্ছা, তো এবার যদি অ্যাড কাস্টম ফিল্ড করেন, দেখবেন যে এটা সেভ হয়ে, এটা অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। এবার যদি আপডেট করেন, এখান থেকে একটু লক্ষ্য করেন, এটা কিন্তু সেভ হয়ে আছে, আর নিচে আরেকটা ফিল্ড আপনাকে দিয়ে দিয়েছে, বুঝছেন? আরো যদি লাগে তো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা আগে এটাই দেখি, ব্যাক এন্ডে এটা লিখলাম, এখন এখান থেকে শো করাইতে পারবো কিভাবে, এখান থেকে শো করাইতে পারবো কিভাবে। আচ্ছা, এখানে শো করানোর জন্য যেটা আপনাকে লিখতে হবে, একটা ফাংশন লিখতে হবে। সাপোজ এখানে শো করা দিয়েছি, ফাংশনটার নাম হচ্ছে গেট পোস্ট মেটা, ঠিক আছে? তো এই ফাংশনটা দেখানোর আগে, এই ফাংশনটা দেখানোর আর একটা জিনিস ফাংশন দেখায়, সেটা হচ্ছে আপনি যদি এখানে লেখেন গেট দি আইডি, কি লিখেন, গেট দি আইডি। এখন আমরা আগে বলছিলাম যে যেটাতে গেট লেখা থাকে সেটাকে কি করতে হয়, ইকো করতে হয়, তাই না? এখানে দি আইডি লিখলে সরাসরি শো করে। তো আমি এখানে ইকো করতেছি, এটাকে ইকো করলাম, দেখেন তো কি শো করে এটার মাধ্যমে। একটু রিলোড দেন, দেখেন এখানে কি শো করতেছে, 29, এটা 37, এটা 15, এটা 1, বুঝতেছেন? মানে হচ্ছে প্রত্যেকটা পোস্ট আমরা যেটা করছি প্রত্যেকটার এক একটা আইডি জেনারেট হয়ে যায় অটোমেটিক্যালি, আইডি। তো আমরা এখানে আইডি দেখবো কি করে, এই যে এখান থেকে সেটিং থেকে যখন আপনি পারমালিঙ্কে যাবেন, যে যদি এটা সেট করেন, এটা এটা দেখেন পোস্ট ইকুয়াল টু কত, এটার আইডি অটোমেটিক্যালি দেখায়। আর আমরা এখন কত করে রাখছি, পোস্ট নেম করে রাখছি, তাই না? এটা লিখে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার একটু পোস্টে যান, সাপোজ এটাতে যান, এই যে দেখেন কত, পোস্ট ইকুয়াল 37, নতুন পোস্ট 27 শো করতেছে, 27। আমরা যদি এখন আউটপুটে যাই, নতুন পোস্ট 27, দেখেন। তো আইডি প্রত্যেকটার একটা করে আইডি জেনারেট করে, যেরকম আপনি যদি লেখেন আর মানে আর একটা পোস্ট
ইয়া করেন, মনে করেন এগেন পোস্ট, তাহলে এটারও অটোমেটিক্যালি একটা কি হবে, আইডি হবে, জেনারেট করবে সামথিং। মনে করেন এই জায়গায় সাবটাইটেলে বসালাম, আর এই জায়গায় ভ্যালু হিসেবে সাপোজ আওয়ার সাবটাইটেল এটা বসালাম, অ্যাড করলাম, পাবলিশ করলাম। এবার নতুন পোস্টটা এখানে আসা মানে এগেন পোস্ট, এই পোস্টটা আসার কথা না, দেখেন এটারও একটা আইডি জেনারেট করা আছে, যে এগেন পোস্ট সামথিং এই যে 48 দেখতেছেন ওই পোস্টের, এই পোস্টের হচ্ছে আইডি যে 48। তো এই আইডিকে ধরে আমাদের আনতে হবে পোস্ট মানে এই ফিল্ডের ভ্যালুগুলা, হ্যাঁ এখানে যেগুলা লিখতেছি এই ফিল্ডের ভ্যালুগুলা। তাহলে যে আর একটা পোস্ট এখানে আমরা সময় মতো যে এটা বানাইছিলাম সাবটাইটেল, হ্যাঁ ওখান থেকেও আপন মনে চলে যাবে প্রত্যেকটাতে, সমস্যা নাই। তো এটা জাস্ট আমরা দেখালাম আইডি আনার জন্য কি করতে হয়। তো আমরা এখানে যেটা ছিল পার্মানেন্ট আমি ওটাই করে দিতেছি, আবার আমাদের পার্মানেন্ট ছিল পোস্ট নেম, এটাই করে রাখতে হয়। আচ্ছা এবার আমরা কি করব, শো করাবো এখানে, এখানে শো করাবো কিভাবে। আচ্ছা তো আইডি এখানে আনার জন্য এই ফাংশনটা ইউজ করতে পারেন, আবার আরেকটা অন্য সিস্টেম ইউজ করতে পারেন, ঠিক আছে। যদিও আপনারা ওটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি জানেন না, তারপরে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি মতো এটা যেরকম হচ্ছে ডলার পোস্ট, এটা একটা অবজেক্ট, এখান থেকে জাস্ট আমরা কি বার করব, আইডি, ঠিক আছে, জাস্ট আমরা আইডি বার করব। এবার যদি আমরা একটু লোড দিই, শো করে পোস্ট থেকে আইডি। আচ্ছা এখানে গ্লোবাল করেন, গ্লোবাল ডলার পোস্ট, কথাটা গ্লোবাল করতে হয়। আচ্ছা গ্লোবালটা আমি বাইরে করি এখানে, তো দুই ভাবে আনা যায়। আচ্ছা তাও শো করে না, আচ্ছা সামথিং, আচ্ছা যেটা প্রবলেম এই যে এখানে আমি ছোট হাতের আইডি লিখছি, এখানে তখন বড় হাতের লিখতে হবে, আইডি ইকো ডলার পোস্ট থেকে আইডি আমরা বের করতেছি, রিলোড দাও, এই যে দেখেন এবার শো করতেছি, দেখছেন। তো এইভাবে আমরা বের করতে পারবো, এটা হচ্ছে ডবল ওপি সিস্টেম, এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। আচ্ছা তো যাই হোক, আমরা যেটা এখন করব সেটা হচ্ছে যে এইভাবে আমরা ডাইনামিক্যালি প্রত্যেকটার আইডি বের করতে পারতেছি, যেটা আমাদের লাগবে গেট পোস্ট মেটাতে। তো কাস্টম ফিল্ড থেকে আমরা যখন ডাটা শো করাতে চাই তখন আমাদের লিখতে হয় গেট পোস্ট মেটা। ওকে, এখানে মূলত তিনটা প্যারামিটার, এটা তিনটা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটারে আপনাকে লিখতে হবে আইডি। তো এখন এই যে পোস্টগুলার আইডি, তো আইডি কি আমরা এখানে স্ট্যাটিক্যালি লিখবো না বুঝতে পারবো যে কোনটার আইডি কি, এই জন্য ডাইনামিক্যালি আনার জন্য যেটা দেখালাম, ঠিক আছে। যদি লেখেন গেট দি আইডি, এই কথাটা যদি লেখেন তাহলে এখন ডাইনামিক্যালি প্রত্যেকটা পোস্টের এখানে আইডি চলে আসবে না, লুপ যেহেতু চলতেছে। দ্বিতীয় প্যারামিটারে আপনাকে লিখতে হবে ওই আইডিটা, যে আইডিটা সেট করছিলেন, মানে কোন ডাটা শো করা দিতে পারছেন। সাপোজ আমি এখানে অল পোস্টে যাই, তারপর যে এটার, তাই না, এই যে এটার এই যে সাবটাইটেল, এটা আইডি আর এটা শো করাতে যাচ্ছে আর একটা পোস্ট সাবটাইটেল। এটা কপি করি, কপি করার পরে যদি আমি এখানে এটা দিয়ে দিই, ঠিক আছে। তৃতীয় প্যারামিটারে হবে এটা শো করবে কিনা, এটা শো করবে, এই জন্য আমরা এখানে ট্রু দিব। ওকে, ট্রু। আচ্ছা এবার যদি আমি রিলোড দিই, সাইটটা শো করে, কারণ এটা হচ্ছে গেট পোস্ট মেটা, এটাকে কি করতে হবে, ইকো করতে হবে। রিলোড দেন, আবার কি শো করতেছে,
আওয়াজ সাবটাইটেল দেখেন, আর একটা পোস্ট সাবটাইটেল, এই যে আর একটার মধ্যে দেখেন আর একটা পোস্ট সাবটাইটেল আসছে, দেখছেন? আর এই যে দুইটা মানে এটা তো সেট করছিলাম না একটা যে আওয়ার সাবটাইটেল, এটাও চলে আসছে। মানে এখানে একটু ভালো করে দেখেন দুইটার মধ্যে আছে, প্রথমটা আর এটা। তো এটার আমি এই যে একটা আইডি বানাইছিলাম সাবটাইটেল, এই আইডি আবার এর মধ্যেও কল করছি, এই যে এর মধ্যে, এই যে এখানে লক্ষ্য করেন এই যে সাবটাইটেল, আর এখানে জাস্ট টাইটেলটা আলাদা দিছি, যার কারণে দুইটারই কিন্তু এখন আলাদা আলাদা শো করতেছে। এখন আমি যদি অন্য পোস্টেরও এই আইডি কিন্তু ইউজ করতে হবে প্রত্যেকটা, যদি শো করাতে চান ওই ফিল্ডে নতুন পোস্ট, এখানে যে সিলেক্টর অপশন আছে দেখছেন, কারণ এটা আইডি। তো আমি যে সাবটাইটেল এই আইডিটা ইউজ করব, এখানে জাস্ট আমি টাইটেলটা চেঞ্জ করব, মনে করেন এই যে নতুন পোস্ট সাবটাইটেল, এই কথাটা এখানে থাকবে, নতুন পোস্ট সাবটাইটেল, পাবলিশ করেন। আচ্ছা এবার দেখেন এই যে এখানে কি শো করবে, নতুন পোস্ট সাবটাইটেল, নতুন পোস্ট সাবটাইটেল, দেখতেছেন? এবার প্রত্যেকটার সাবটাইটেল এখন শো করবে না, জাস্ট দিলেই। তো এইভাবে আমরা কাস্টম ফিল্ড থেকে শো করাতে পারি এমনি ম্যানুয়ালি, কিন্তু এখানে আমাদের আরেকটু সুন্দর করে ডিফাইন করে দিতে হবে। এখানে আসলে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা আইডি, কোনটা হচ্ছে যে কোনটা ফিল্ড, তাই না? এই জন্য আমাদের সুন্দর করে এখানে ফিল্ড তৈরি করা জানতে হবে। তো এগুলো আমরা শিখবো নেক্সট স্টেপে। তো আমরা এখানে কাস্টম ফিল্ড দেখছি, তাই না? কিন্তু মেনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে যদি আপনারা এভাবে ইউজ করেন, তাহলে ক্লায়েন্টের জন্য যখন ইউজ করবেন, ক্লায়েন্ট আসলে ভালো মতো বুঝতে পারবে না যে কোথায় আইডি দিতে হবে, কোথায় নিয়ম দিতে হবে। তো এই জিনিসগুলো আরো সুন্দর মতো করা যায়। এটা জাস্ট কি ডিফল্ট ভাবে দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসে। আমরা এটা দুই ভাগে করতে পারবো, একটা কাস্টমলি নিজে বানিয়ে নিতে পারবো, মানে এরকম ইনপুট ফর্ম বানাইতে হবে আপনাকে এইচটিএমএল দিয়ে, পরে ওটাকে পিএসপি ফর্ম, পিএসপি ফাংশন দিয়ে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার, এক একটা ফিল্ড বানাইতে আপনার 5 মিনিট 10 মিনিট করে লেগে যাবে। তো এই জন্য আমাদের কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে? জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্ক আছে, ওগুলা দিয়ে আমরা এগুলা শিখবো। তো জনপ্রিয় ফ্রেমওয়ার্কের মধ্যে মেনলি যেটা প্রথম সেটা হচ্ছে সিএমবি টু। কি নাম? সিএমবি টু। আপনি যদি সিএমবি টু লিখে সার্চ দেন তাহলে এরকম অপশন পাবেন, দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন, এনে গিটহাব। তো আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবেও ইউজ করতে পারবেন, কিন্তু আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিটহাবের লিঙ্কে যাব। অলওয়েজ যাওয়ার পরে দেখবো যে বিভিন্ন ফাইল আছে, এখান থেকে ডাউনলোড করবো। কারণ যদি আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবে ইউজ করেন তাহলে এটাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করলেই হয়ে যাবে, এটা অনেক ইজি ওয়ে। আর এইটা যেটা ডাউনলোড করতে হবে ফাইলগুলো, তারপর এটাকে লিঙ্ক করে কাজ করাতে হবে। তো আমরা এটা শিখবো, ঠিক আছে? বেশিরভাগ থিমের সাথে এভাবে সিস্টেমই থাকে। আচ্ছা, তো এখান থেকে যে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে এখানে ডাউনলোড অপশন আসবে। তো আমি একবার ডাউনলোড করছি, এই জন্য এটাকে অফ করে দিলাম, ঠিক আছে? এভাবে ডাউনলোড হয়ে যাবে। তারপরে যেটা করবেন, এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর এই যে ফাইল পাবেন, ঠিক আছে? মানে যে ডাউনলোড হয়ে গেছে সিএমডি টু, তারপর এটাকে এক্সট্রাক্ট করছি, জাস্ট এক্সট্রাক্ট করে নিলাম। এখানে আছে, যাই হোক আমি এই যে এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট ফাইল। ডাউনলোড করার পর এরকম ফাইল দেখতে পাবেন। ওকে, আচ্ছা এবার যেটা করবেন, এইগুলা বা হচ্ছে যে এই যে এই ফাইলটুকুন থেকে কপি করতে পারবেন। কপি করে আমাদের যে ফাইল আছে যেখানে আমরা সাইটটা রেডি করতেছি, সাপোজ হচ্ছে নিউ থিম, কন্টেন্ট থিম, এর মধ্যে যে বেসিক থিমের মধ্যে ওই ফোল্ডার আকারে পেস্ট করে দেন, ঠিক আছে? ফোল্ডার করে করাটাই বেটার, হ্যাঁ, আলাদাভাবে থাকবে। তো এটার একটা নাম দিতে পারেন, সাপোজ এটার নাম দিলাম মেটা বক্স। কি নাম দিলাম? মেটা বক্স। ফোল্ডার এর মধ্যে ওগুলো থাকলো। আচ্ছা, তো এখানে কিভাবে এটা ইউজ করতে হবে, ঠিক আছে, এই ব্যাপারে যদি যান, সাপোজ নিচে আসেন, ইনস্টলেশন, ঠিক আছে, এটা প্লাগইন,
আচ্ছা, পেজ নট রিলোড দেখাচ্ছে। যাই হোক, এখানে বলবে যে তারা এখানে কোথাও আছে ডকুমেন্টেশন লেখা, হ্যাঁ ডকুমেন্টেশন দেখলে হচ্ছে যে গাইডলাইন পাবেন কিভাবে ইউজ করতে হবে। এই যে ডকুমেন্টেশন, এটাতে ক্লিক করেন। এবার এই যে বেসিক ইউজেস দেখতেছেন, অ্যাডভান্স ইউজেস, ফিল্ড টাইপ সব আছে এর মধ্যে। তো বেসিক ইউজেসে যদি যান কিভাবে ইউজ করতে হয় এটা একটু লক্ষ্য করেন। বলতেছে একটা ফাইল রিকোয়ার করতে হবে, init.php নামের ফাইলটা আমাকে অ্যাড করতে হবে function.php তে, ঠিক আছে? তো আমি আমাদের যে থিম ফাইলটা, সাপোজ বেসিক থিমের মধ্যে, এটার মধ্যে দেখেন init.php নামের আছে কিনা, এই যে init.php দেখেছেন, এইটাকেই মেনলি রিকোয়ার করতে হবে, এটাকে মেনলি রিকোয়ার করতে হবে। তো আমরা কোথায় যাব? function.php তে যাব। function.php তে সবার নিচে আসি। ওকে, আচ্ছা, এবার আমরা function.php কিভাবে করব দেখেন। require once, আচ্ছা এখন require once এর মধ্যে যদি আমি বলি যে মেটা বক্স, যে আমাদের মেটা বক্সের মধ্যে init.php, তাহলে এভাবে কি লিংক হবে? আমার ফাইলটা পাবে মেটা বক্স ফোল্ডারের মধ্যে init.php, তাহলে ওই ফাইলটা পাবে? পাবে না, কারণ আমরা জানি যে একটা থিমের মধ্যে কিভাবে লিংক করা হয়। তো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ওটা এখানে ইউজ করা যাবে, ঠিক আছে? এখানে একটু অন্য ওয়েতে লিংক করাতে হবে, যেহেতু এটা function.php তে। আচ্ছা, কিভাবে করতে পারি? এখানে লিখবেন ডিনেম। ডিনেম মানে কি? ডিনেম মানে এই যে এই function.php যে ডিরেক্টরিটা আছে সেটাকে ধরবে, ঠিক আছে? কিভাবে? এখানে লিখবেন ফাইল, কি লিখবেন? ফাইল, ঠিক আছে? মানে হচ্ছে এই যে আমরা যে function.php যে ডিরেক্টরিটা আছে সেটা এতটুকুনের মাধ্যমে নিয়ে আসবে, মানে যে ডিরেক্টরিটা এখন আছে, তো ওই ডিরেক্টরি থেকে কোথায় ঢুকবে? মেটা বক্স ফোল্ডারের মধ্যে ঢুকবে, তারপরে init.php এর মধ্যে ঢুকবে, রাইট? ধরুন একটা স্ল্যাশ দেন, এখানে একটা ডট দেন, ডট দিয়ে অ্যাড করেন, হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের সাইটটা একটু লোড দিই, কোনো কিছু বোঝা যায় বা ইরর টিরর আসে কিনা একটু দেখেন। কিছু বোঝা যায়? কোনো কিছু ইরর আসে? আচ্ছা, আমাদের এটার মাধ্যমে কোনো কিছু অ্যাড হয় না, অ্যাড হয় না, অ্যাড হবে আমরা আরেকটা ফাইলে আমরা অ্যাড করব, ঠিক আছে? এটা জাস্ট রিকোয়ার করলাম। তো এখানে আরেকটু সাবধানতার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, সাপোজ যদি কেউ এই ফাইলটা মনে করেন ডিলিট করে দিল, গোটা ওয়েবসাইটে আপনার যেটা ওয়েবসাইট গোটাটা আছে পুরাটাতে ইরর চলে আসবে, মানে প্রবলেম হবে। তো এই জন্য যেটা করতে হয়, এখানে একটু শর্ত দিয়ে দিতে হয় যে যদি এই ডিরেক্টরিটা থাকে, মানে কি, ফাইল এক্সিস্ট নামের একটা ফাংশন আছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে যদি এই ফাইলটা থাকে, কোন ফাইল? এবার এই লিঙ্কটা আমি এখানে ধরাই দেব, এই লিঙ্কটা মানে এই ফাইলটা যদি থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে এই ডিরেক্টরিটা রিকোয়ার, ভালো করে বুঝেন। মানে যদি বাই চান্স কেউ এখন এটা ডিলেটও করে ফেলে, তাহলে এটা আগে দিয়ে চেক করবে যে এই ফাইলটা আছে কিনা, যদি থাকে তাহলে এটাকে রিকোয়ার করাবে, তাছাড়া কি করবে? রিকোয়ার করাবে না, তাহলে আমাদের ইররটা আসবে না, তাই না? আমাদের থিমে কোনো প্রবলেম হবে না, এই ফাইলটা ডিলিট করে দিলেও কোনো ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে একটা ফাইল বানাবো, মানে যে মেটা বক্সের মধ্যে যেটা দিয়ে আমরা ওই যে ফিল্ডগুলো অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা নিজেদের মতো একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে?
সাপোজ যে কোনো নাম দিতে পারেন, কাস্টম, আমি দিলাম কাস্টম মেটা বক্স, কাস্টম মেটা বক্স ডট পিএসপি। ওকে, এবার এই যে এই ফাইলটা ওপেন করুন, এখানে এবার পিএসপি শুরু করানো শেষ করে। এবার আমাদের ফিল্ড অ্যাড করার জন্য কি কি করতে হবে, আমাদের প্রথমে একটা অ্যাকশন হুক ইউজ করতে হবে, মানে যে অ্যাকশন হুকটা ইউজের মাধ্যমে আমরা এই মেটা বক্সটা ইউজ করতে পারবো, মানে এই CMD2 টা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি লিখি অ্যাড অ্যাকশন, এখন আমাদের অ্যাকশন হুকের নামটা জানতে হবে, নাম হচ্ছে CMD2 CMD2 অ্যাডমিন ইনিট, এটা হচ্ছে অ্যাকশন হুকের নাম, এটার মাধ্যমে সে কাজ করাবে। দ্বিতীয় প্যারামিটারে হয় কি আউটপুট কার মধ্যে থাকে, তাই না? তো এখানে একটা ফাংশনের নাম লেখেন, সাপোজ মেটা বক্স আউটপুট, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, এবার কি করতে হয়, ফাংশন বানাতে হবে একটা, কি নামের, মেটা বক্স আউটপুট এই নামের। এবার এর মধ্যে কি কি হবে সেটা দেখো। আচ্ছা, এবার আমরা এখানে একটা ফাংশন এক্সিকিউট করতে হবে, নাম হচ্ছে নিউ সিএমডি2 বক্স। যেমন তার আগে একটু দেখেন, এখানে আপনার যে ফাইলগুলো আমরা মেটা বক্সের মধ্যে রাখছি, এক্সাম্পল ফাংশন ডট পিএসপি নামের একটা এক্সাম্পল দেখা যায় যে কিভাবে এটা কাজ করে। তো এটার মধ্যে একবার ঢুকবেন, ঢুকে দেখবেন, একটু নিচে আসেন, দেখেন অ্যাড অ্যাকশন করছে কি CMD2 অ্যাডমিন ইনিট, দেখছেন? তারপর একটা ফাংশনের নাম বসাইছে দিয়ে, এখানে দেখেন যে এইভাবে কাজ করে। তো আমাদের ফাংশনটা এক্সিকিউট করতে হবে যে এটা নিউ CMD2 বক্স, ঠিক আছে, নিউ CMD2 বক্স, সেম এভাবে কাজ করতে হবে। তো আমরা যদি এখানে ফাংশন ডট পিএসপি তে, সরি ফাংশন কাস্টম মেটা বক্স, এখানে লিখি নিউ CMD2 বক্স, এইটার মাধ্যমে আমরা আমাদের আউটপুটে, মানে আমরা সাপোজ যে পোস্টে অ্যাড নিউ যখন করতে যাব, এখানে কিছু একটা অ্যাড হবে, ঠিক আছে? তো এখন আমরা এই যে এখান থেকে এটা এটা অফ করে দিতেছি, দেখেন এখানে কিছু নাই, কিন্তু এখন অ্যাড হওয়ার কথা কিছু একটা, কিন্তু আমরা এখানে বলে দিতে হবে যেরকম এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে পোস্ট টাইপ, এটা পেজ, পেজ টাইপ, এগুলার একটা টাইপ, ঠিক আছে? তো আমি আমাদের যে মেটা বক্স বানাতে চাচ্ছি, যে ফিল্ড বানাতে চাচ্ছি, সেটা কার মধ্যে বানাতে চাচ্ছি, পোস্টের মধ্যে, পেজের মধ্যে, না যে মিডিয়ার মধ্যে, না কার মধ্যে, এইটা তো আমাকে উল্লেখ করে দিতে হবে, তাই না? তো এটা উল্লেখ করে দেওয়ার জন্য আমাদের এখানে কিছু একটা কিছু লিখতে হবে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এবার এর মধ্যে একটা অ্যারে নেবেন, নেওয়ার পরে এখানে যেটা করবেন, এখানে একটা লিখবেন কি হিসেবে, অবজেক্ট টাইপ, এর মাধ্যমে আপনি এই যে ফিল্ডগুলো এখানে বানাবেন কার কার মধ্যে শো করাতে চাচ্ছেন, ঠিক আছে, সেটা এখানে অ্যারে অ্যারে দিয়ে বলতে পারবেন। মানে আমি একের অধিক হিসেবেও দিতে পারি, সাপোজ এটা পোস্টের মধ্যে, পোস্ট গুলার মধ্যে এগুলো থাকবে, আবার পেজের মধ্যেও থাকবে, আপনি এটাও দিতে পারেন, ঠিক আছে? আবার শুধু যে কোনো একটা ইউজও করতে পারবেন, যে শুধু এর মধ্যে থাকবে, এই পোস্ট টাইপের মধ্যে থাকবে, অবজেক্ট টাইপ লিখে এভাবে দিতে পারবেন। তারপরে যেটা করতে পারবেন, এখানে একটা নেম সেট করতে পারবেন, নেম, যেটা আমাদের শো করবে। তো নেম মনে করেন দিলেন অ্যাডিশনাল ফিল্ড, এখানে
এবার যদি আপনি ঢুকেন পোস্টের মধ্যে যে কোনো একটাতে ঢুকেন, দেন কিছু শো করে। আচ্ছা, আমাদের কাস্টম এটা বক্স, এটা কি আমাদের যে বানাইছে এটাকে তো আমাদের রিকোয়ার করতে হবে, তাছাড়া এই ফাইল পাবে কিভাবে? যে এখানে জাস্ট init.php বলছি না, সেম অনুতে এটা কেউ রিকোয়ার করে, জাস্ট বলেন এটার নাম কাস্টম মেটা বক্স। এখানে কাস্টম মেটা বক্স সেম অনুতে মেটা বক্সের মধ্যে কাস্টম মেটা বক্স। এবার একটু অ্যাড নিয়ে ক্লিক করেন, দেখেন একটা ইরোর আছে 8 নম্বর লাইনে বলছে কাস্টম মেটা বক্সের 8 নম্বর লাইনে। তো আমরা কাস্টম মেটা বক্সে যাই, এই যে এইটা লাইনে একটু সেমিকোলন দিতে হবে। আমাদের মেইনলি ফিল্ডের মধ্যে একটা ইরোর আসবে। এই যে দেখেন মেটা বক্স কনফিগারেশন ইজ রিকোয়ার্ড টু হ্যাভ অ্যান আইডি প্যারামিটার, মানে হচ্ছে এইখানে অবশ্যই একটা আইডি দিতে হবে আপনাকে, এখানে একটা আইডি দিতে হবে। আইডি যে কোনো নাম দিতে পারেন, এবার রিলোড। দেখেন এবার কিছু শো করছে এখানে আইডি দেওয়ার পরে পোস্টের মধ্যে কিছু শো করছে। তো এখানে মেইনলি কিছু শো করার কথা ছিল যে এই নামটা অ্যাডিশনাল কিছু একটা মিস হয়েছে, যেরকম এক্সাম্পল ডট ফাংশন একটু দেখি। আচ্ছা, এই যে টাইটেল, ঠিক আছে, এই যে আমাদের এইখানে আমি নেম লিখছি না, এখানে হবে টাইটেল। এবার অ্যাডিশনাল ফিল্ড এই কথাটা শো করবে এখানে এই নিচে রিলোডটা করে শো করে না, তার মানে আমাদের কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা, আমরা যেটা এখানে মিস্টেক কিছু করছি হয়তো টাইপস হবে, রিলোড দেন পেজ বা পোস্টে যে কোনো এক জায়গায় রিলোড দেন, যেহেতু দুই জায়গাতে দিচ্ছি। এই যে দেখেন অ্যাডিশনাল ফিল্ড দেখেছেন, আপনি যদি পোস্টে যান, আপনি যদি পেজেও যান, দুই জায়গায় দিচ্ছি না, অ্যাড নিউ করে, এই যে দেখেন অ্যাডিশনাল। এবার আমরা নিজে সুন্দর মতো ফিল্ড বানাইতে পারি। তো এটাই হচ্ছে মেইনলি প্রসেস। ফার্স্ট প্রসেস হচ্ছে এতটুকু যে আপনি কিভাবে কি ওয়েতে কাজ করবেন। প্রথমত সিএমডিটি ডাউনলোড করবেন, ওটাকে ফাংশন ডট পিএসপি তে রিকোয়ার করবেন, আলাদা একটা ফাইল বানাবেন। এই ফাইলের মধ্যে জাস্ট এভাবে একটা ফাইল এক্সিকিউট করবেন একটা হুকের মাধ্যমে, নিউ সিএমডি2 বক্স। ঠিক আছে, নেক্সট আমি নেক্সট পর্বতে দেখাচ্ছি। আচ্ছা, আমরা কিভাবে কাস্টম ফিল্ড অ্যাড করতে হয় সিএমডি2 এর মাধ্যমে সেটা দেখতেছিলাম, তাই না? তো এখানে আমরা এই যে অ্যাডিশনাল ফিল্ড জাস্ট কতটা শো করেছিলাম, এবার আমরা একটা ফিল্ড শো করব। তারপরে এই যে এখানে যে সাবটাইটেল এইগুলো লেখা আছে, ঠিক আছে, এইগুলাকে আমরা ডাইনামিক, ওকে। তো কিভাবে এখানে এখন একটা ফিল্ড নিয়ে আসবো, এই যে আমরা এতটুকুনের মাধ্যমে কাস্টম মেটা বক্সের এতটুকুনের মাধ্যমে আমরা এই যে এই কথাটা শো করাইতে পারছি, তাই না? এবার এইখান থেকে আমরা একটা মেথড বার করব অ্যাড ফিল্ড নামের, সেইখান থেকে আমরা ফিল্ডগুলো তৈরি করতে পারবো। তো এখান থেকে একটা মেথড বার করতে হলে আপনাকে এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবলের মধ্যে এতটুকুনকে রাখতে হবে। তো সাপোজ এই জায়গায় একটা ভ্যারিয়েবল সেট করেন ডলার, সাপোজ মেটা বক্স, যে কোনো একটা নাম দিতে পারি, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ওকে। এবার কি করব, এখান থেকে এই যে ডলার মেটা বক্স থেকে একটা মেথড বের করব, নাম হচ্ছে অ্যাড ফিল্ড। এইবার এর মধ্যে একটা অ্যারে দেব, তারপরে এইখানে এবার আমরা ফিল্ড তৈরি করব। সাপোজ এখানে একটা আইডি সেট করতে হবে,
তো আইডি দেন কি হিসেবে, এখানে আইডির একটা নাম দেন, সাপোজ আইডির নাম দিলেন সাবটাইটেল। ওকে, তারপর এইখানে টাইটেল দেন, টাইটেল, ঠিক আছে। টাইটেল মনে করেন লেখা থাকবে সাব টাইটেল, ঠিক আছে। এখানে একটা টাইটেল দিলাম, এটা শো করবে। এবার এখানে এবার একটা টাইপ দিব, মানে আমরা ফিল্ডটা যে নিতে চাচ্ছি সেটা কি টাইপের হবে, ঠিক আছে। এই জন্য এখানে একটা টাইপ লিখবো কি হিসাবে, তারপরে এখানে লিখবো সাপোজ টেক্সট। আমি আরো মানে অনেকগুলো টাইপ আছে, টেক্সট এরিয়া, টেক্সট, ঠিক আছে, অনেক রকমের টাইটেল আছে। তো এইগুলো আমরা দেখতেছি, মানে টাইপগুলো দেখতেছি, আগে দেখি যে এতটুকুনের মাধ্যমে কিছু শো করে কিনা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে কিছু শো করে কিনা সেটা দেখবো, ঠিক আছে। তো এবার আমরা এই যে এখানে তো পোস্টের গুলাতে শো করবে, দেখেন কি বলতেছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড 16 নম্বর লাইন। তার মানে আমরা কি করছি, এই যে এখানে যেটা করছি এটা ঠিক আছে, এইখানে একটা সেমিকলন বসান, এবার লোড দেন, ঠিকঠাক আছে। এবার এগেন পোস্ট, এই যে এবার লক্ষ্য করেন, দেখতেছেন একটা ফিল্ড আসছে না, টেক্সট ফিল্ড, ওর ভিতর কি লেখা আছে, আওয়ার সাবটাইটেল। মানে ওই যে আমরা যে একটা মানে নিছিলাম কাস্টমলি, যেটা আমরা একটা আইডি দিয়েছিলাম, মানে ভ্যালু দিয়েছিলাম, ওইটা এখানে শো করতেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। দেখেন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং শো করাতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের কাছে কথা হচ্ছে, উপরে একটা কিছু শো করার কথা ছিল টাইটেলে, এখানে মনে হয় কিছু একটা ভুল করছে। আচ্ছা, এইখানে তো ওটা শো করার কথা ছিল, এখানে একটু কিছু একটা ভুল করছি। সেটা হচ্ছে এই যে এখানে টাইটেল না দিয়ে এখানে দেন নেম, এখানে নেম দেন, দেখেন এই কথাটা শো করবে। রিলোড দেন একটা, এই যে দেখেন সাবটাইটেল, দেখতেছেন সাবটাইটেল, এখানে আবার সাবটাইটেল সে লিখবে, যার কারণে যে কোনো ক্লায়েন্ট সে বুঝতে পারবে যে এখানে সাবটাইটেল বসাইতে হবে, ঠিক আছে। এটা সম্ভব নয় না, এভাবে আমরা টেক্সট তৈরি করতে পারবো। এখন এই যে এই ফিল্ডগুলা বিভিন্ন রকমের আপনি নিতে পারবেন, এখানে অনেক সুবিধা। যেমন আপনি যদি একটু গুগলে যান, সাপোজ যে সিএমডি টু গিটহাবের লিঙ্কে যাই আমি, হ্যাঁ গিটহাবটার লিঙ্কে যাই, তো এই যে এখানে গিটহাব লিঙ্ক আছে, এখানে যাই, এখানে একটু নিচে আসেন, নিচে আসলে কিছু ওই যে ফিল্ড টাইপের লিস্ট পাবেন, এই যে ফিল্ড টাইপ, কাস্টম ফিল্ড টাইপ। আচ্ছা, এখানে একটা ঢুকেন, এটা কি, না এটা না, একটু দেখি ফিল্ড, এখানেই আছে, এই যে you can see list of available field type, দেখতেছেন এখানে হিয়ারে ক্লিক করেন, দেখেন কতগুলো ফিল্ড টাইপ আসবে, এই যে এগুলো সব আপনি ইউজ করতে পারবেন। আমি ইউজ করছি কি টেক্সট, আপনি যখন স্মল ইউজ করবেন ছোট হয়ে যাবে, মিডিয়াম ইউজ করবেন আর একটু বড় হবে। যখন টেক্সট ইমেল ইউজ করবেন তখন ওই টেক্সটের মধ্যে শুধু ইমেল দিতে পারবেন, যখন টেক্সট ইউআরএল তখন ওর মধ্যে কি শুধু ইউআরএল ইউজ করতে পারবেন। মানি তখন ডলার ইউজ করতে পারবেন, ঠিক আছে, মানি অ্যাড হবে। তারপর টেক্সট এরিয়া মানে কি, টেক্সট এরিয়া যেরকম এসটিএমএল এর টেক্সট এরিয়া, ওরকম টেক্সট এরিয়া ইজ স্মল, ঠিক আছে। দেখছেন কোড অনেক রকমের এখানে আছে, কালার পিকারও আছে, ডেট, দেখতেছেন এই যে কালার পিকার, অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে এখানকার মাধ্যমে। আচ্ছা, তো আমরা এখানে আস্তে আস্তে এবং এগুলা দেখি যে কিভাবে কি করা যায়। ওকে, তো আমরা এখানে সাপোজ যদি ইউজ করি টেক্সট স্মল, এবার এমনি দেখাই, টেক্সট স্মল,
এগুলো প্রত্যেকটা আপনি এখন ইউজ করতে পারবেন। এবার এটা আবার রিলোড দেন, দেখেন এই বক্সটা ছোট হয়ে গেছে, দেখতেছেন একবারে ছোট হয়ে গেছে না, স্মল, এটাই হচ্ছে স্মল। আপনি যদি এখানে মিডিয়াম লেখেন, এবার মিডিয়াম রিলোড দেন, দেখেন মিডিয়াম হয়ে গেছে, আর টেক্সটটা আর একটু বড় ছিল, তাই তো? আচ্ছা, আপনি যদি এখানে লেখেন টেক্সট এরিয়া, এগুলো সব প্রত্যেকটা টাইপ আপনারা দেখবেন যে কোনটায় কি কাজ করতেছে, কারণ এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। এই যে দেখেন টেক্সট এরিয়া, বুঝছেন, টেক্সট এরিয়া অ্যাড হয়ে গেছে। তো এই যে সিস্টেমটা, এভাবে আমরা কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবো এই ফ্রেমওয়ার্কটার মাধ্যমে। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে মনে করেন এখন টেক্সট রাখলাম। এখন টেক্সটের মধ্যে আপনি চাইতেছেন যে ডিফল্ট ভাবে কিছু শো করা থাকে, ঠিক আছে? তো এই জন্য দেখেন এখানে সব গেলে যে টেক্সট দেখছেন, এর মধ্যে কি কি ইউজ করা যায় সব লেখা আছে। এই যে দেখেন ডিফল্ট, আপনি যদি ডিফল্ট ভাবে কিছু অ্যাড করতে চান তাহলে জাস্ট এটা লিখতে হবে। লেখেন সাপোজ মনে করেন এখানে ডিফল্ট, ডিফল্ট কথাটা লিখলেন, লেখার পরে এই জায়গায় ভ্যালুটা লিখবেন যে কি শো করাতে চাচ্ছি, সাপোজ সাবটাইটেলই শো করবে। ওকে, এটা ডিফল্ট ভাবে ওর মধ্যে বসে যাবে। এখানে একটা রিলোড দেন, 15 নম্বর লাইন, এই যে এইখানে একটা সিম্বল কমা মিসিং, রিলোড দেন, এই যে দেখেন ডিফল্ট ভাবে ওটা বসছে, কারণ আমরা এর আগে এটা সেট করে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একবার চেঞ্জ করি, চেঞ্জ করে আবার আপডেট দেন তো এটা সেভ হয় কিনা, দেখেন এটা সেভ হয়ে গেছে, দেখতেছেন সেভ হয়ে গেছে। এখন এটা এগেন পোস্ট না, এখানে এগেন পোস্ট, এই যে এইখানে আওয়ার সাবটাইটেল এখানে শো করে কিনা দেখেন, এই যে শো করতেছে অটোমেটিক্যালি, এটা শো করতেছে কারণ আমরা এই ফাংশন করেই রাখছি। আমরা যে ভাবে মানে শো করানোর ওয়েটা একবারে ইজি, একই ওয়ে, ঠিক আছে? আমরা যেভাবে আইডি ধরে শো করেছিলাম গেট পোস্ট মেটার মাধ্যমে, ওইভাবে এখানে যেহেতু আইডিটা একই রাখছি সাবটাইটেল, তো এখানে আইডিটা চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এখানে আমি লিখলাম চেঞ্জ, ঠিক আছে? তো এইখানে চেঞ্জ রাখলাম, এবার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, মানে আইডিটা একই রাখছিলাম আগের যেটা করছিলাম, যার কারণে একই কাজ করতেছে। তো এবার হলো আইডিটা চেঞ্জ করে দিয়েছিলাম, এবার লক্ষ্য করেন সাবটাইটেল কথাটা শো করতেছে কোথা থেকে, যে ডিফল্টের মধ্যে থেকে, বুঝতে পারছি? এবার আপনি যদি এই সাবটাইটেলটা মনে করেন রাখলেন, যে সেভ করেন, এবার কিন্তু আর শো করবে না ওখানে, কারণ আইডিটা তো আর বসায়নি একই, রিলোড দেন, এখানে কিন্তু আর শো করবে না, দেখেন ওটাই আছে, তাই না? যদি এখানে আপনি কিছু একটা লিখেন, যে যদি আপডেট দেন, আমাদের আউটপুটে কিন্তু আর শো করবে না, খালি আইডিটা চেঞ্জ করে দেবে, দিতে হবে আউটপুটে শো করাতে চাই, ঠিক আছে? বুঝতে পারছি, একই সিস্টেম কিন্তু শো করানো, খালি আমরা এভাবে ফিল্ড বানাবো আর শো করানোর সিস্টেমটা একই ভাবে। ওকে, ঠিক আছে? তো এইভাবে চেঞ্জ হবে। তো মনে করেন আরেকটা আমি ফিল্ড নিই, এবার সাবটাইটেলটার মনে করেন কালার চেঞ্জ হবে এই ফিল্ডের মতো, একই সিস্টেম, লিখবেন মেটা বক্স অ্যাড ফিল্ড, জাস্ট আইডি চেঞ্জ করবেন, মনে করেন আইডির নাম দেবেন এখানে সাব কালার। ওকে, এখান থেকে চেঞ্জ করতে পারবে কালারটা। ওকে, তো নেম মনে করেন দিলেন হচ্ছে সাবটাইটেল কালার। ওকে, টাইপ, এবার টাইপ কি দিবেন, এইখানে দেখেন কালার পিকার আছে লেখা, একটা টাইপ আছে কালার পিকার, কোথায়, এই যে কালার পিকার, এর মাধ্যমে যে এরকম কালার পিকার আসবে। তো আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টাইপ এভাবে চেক করা, এখানে যতগুলো টাইপ আছে প্রত্যেকটা দেখা কোনটাতে কি কাজ হচ্ছে। ওকে, তারপরে একটা আইডিয়া আসবে আপনি যেটা দিয়ে কত কিছু করতে পারবেন আপনি। আচ্ছা, তো সরি এখানে আর একটু ভিতরে যাই, তো এখানে কালার পিকার দেখেন, এই যে আমাদের টাইপ লিখতে হবে কি কালার পিকার। ওকে, ডিফল্ট ভাবেও আমি সেট করে রাখতে পারবো। তো আমি যদি এখানে কালার পিকার দিই, এটা ডিফল্ট ভাবে একটা কালারের এখানে আমরা দিতে পারবো, তো আপাতত এখানে ইউজ করতেছি না, বা ডিফল্ট ভাবে আমরা একটা দিয়ে রাখি যে সাদা বা
সাদা। ওকে, সাদা দিয়ে রাখলাম ডিফল্ট ভাবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা যদি এটাতে রিলোড দিই, এই যে দেখেন সাবটাইটেল কালার দেখতেছেন, আমি যখন এখান থেকে কালার চুজ করবো সেই কালারটা হয়ে যাবে অটোমেটিক্যালি সাবটাইটেল। এই যে সিস্টেমটা করতে চাচ্ছি, এই যে এখানে সেভও হচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা এই যে এইখানে এই যে সাবটাইটেলটা এখান থেকে মানে শো করাইছিলাম একইভাবে, যে গেট পোস্ট মেটার মাধ্যমে আপনাকে শো করতে হবে একইভাবে। তো এবার আমরা যদি এই যে টাইটেলটা শো করাইতে চাই, মানে এখান থেকে যে টাইটেলটা দিব সেটা এখানে শো করবে, সেটা যদি করতে চাই তাহলে যে এটার আইডি কি দিছি এখান থেকে দেখে নেবেন, এই যে চেঞ্জ, রাইট? তো এখান থেকে আমরা এবার এখানে কি করে দেবো, জাস্ট আইডিটা চেঞ্জ করে দেবো। এবার একটু রিলোড দিয়ে দেখেন যে এখানে চেঞ্জ হয় এই পোস্টার, এই যে দেখতেছেন চেঞ্জ হয়ে গেছে না? প্রত্যেকটার কিন্তু এবার হারাই গেছে, কারণ কি আমি আইডি চেঞ্জ করছিলাম, মনে আছে? এই জন্য নাই, প্রত্যেকটা পোস্টে ঢুকে ঢুকে এখন সাবটাইটেল দিলেই কাজ করবে। এবার আমরা এই সাবটাইটেলটা কালার কিভাবে করব, মানে এই যে এইখান থেকে এই কালারটাও শো করবে, সাবটাইটেল কালার দেখতেছেন, সাবটাইটেল বসাবে সে সাবটাইটেল যাবে, আবার সাবটাইটেলের এখান থেকে কালার দিবে, কালার হয়ে যাবে অটোমেটিক্যালি। এটার জন্য একই সিস্টেম, খালি এই যে এই সিক্স ইউজ করছি না আমরা, আমরা যদি এখানে লক্ষ্য করেন একটা স্টাইল ট্যাগ ইউজ করি, দিলে কি কালার, নর্মালি মনে করেন কালার দিলাম রেড, ওকে। এবার একটু লক্ষ্য করেন এখানে এই কালারটা রেড হয় কিনা আগে দেখেন, এটা তো নর্মাল ওয়ে, রেড হয়েছে না? দেখেন সাবটাইটেল গোটাটাই রেড হয়ে গেছে কিন্তু, দেখতেছেন সাবটাইটেল গোটাই, কারণ হচ্ছে আমরা এখানে গোটাটাকেই করছি এই সিক্স কে, আপনারা চাইলে শুধু এতটুকুনকেও করতে পারবেন, এখানে জাস্ট একটা ইয়ে বসালে হয়ে যাবে। এখন এই রেড কালার, এই কালারটাকে কিভাবে মানে ওখান থেকে ডায়নামিক করবেন, একই ওয়ে সেম, এখানে পিএসপি শুরু করেন শেষ করেন, এখানে লেখেন কিভাবে গেট পোস্ট মেটা, ওকে। গেট পোস্ট মেটা লিখলাম। এবার এইখানে কয়টা প্যারামিটার হয়, তিনটা প্যারামিটার হয়। প্রথম প্যারামিটার হয় কি আইডি আনার জন্য, গেট পোস্ট সরি গেট ডিআইডি, ডিআইডি। দ্বিতীয় প্যারামিটারটা কি হয় আইডির জন্য, আর তৃতীয় প্যারামিটার কি হয় শো করবে না শো করবে না সেটার জন্য, তো ট্রু অবশ্যই। আর এখানে এবার আইডিটা বসাবো, কোন আইডিটা বসাবো, এই যে এই কালার পিকারের আইডিটা বসাবো। আমার মনে হয় যে এগুলা করতে পারবেন সুন্দর মতো, হ্যাঁ এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এবার কালার পিকারের আইডিটা এখানে বসাইছি, এবার দেখেন কালার প্রপার্টির মধ্যে এটা এতটুকু ডাইনামিক করে ফেলছি, রাইট? এবার রিলোড দেন, তো কোনো কালার আছে, কালার শো করে, শো করে না। আচ্ছা, তো এবার এখানে একটা আপডেট দেন, এবার কালারটা চেঞ্জ করেন, মনে করেন এই কালারটা দিন, এবার এখানে রিলোড আপডেট দেন, আপডেট হয়েছে, রিলোড দেন, চেঞ্জ হয় কেন? দেখেন দেখেন তো এখানে কালারটা বসেছে কিনা, আমরা ইকো করছি এটাকে, গেট পোস্ট মেটা না, এটাকে ইকো করতে হবে না, ইকো করছি মানে এই জন্য এখানে বসছে না, দেখছেন? তো অলওয়েজ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওকে। ইকো, কারণ ইকো করলে কিন্তু এই ডাইনামিক যেটা বসাচ্ছি এখানে বসবে ওখান থেকে, রাইট? এবার রিলোড দেন, আছে দেখেন কালার, এটা কালার হয়ে গেছে কিন্তু প্রথমটা, দেখছেন? আচ্ছা, না হলে আবার চেঞ্জ করেন, লাল করেন, দেখেন এখান থেকে এখন কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি ড্যাশবোর্ড থেকে, আপডেট করেন, রিলোড দেন, দেখতেছেন কালার চেঞ্জ হচ্ছে, সাবটাইটেলও বসাইতে পারছেন। মনে করেন চেঞ্জ করেন সাবটাইটেলটা, এটার পোস্টের নাম কি এগেন পোস্ট, মনে করেন এখানে লিখলেন এগেন পোস্ট সাবটাইটেল, ওকে। এবার আপডেট দেন, এখানে রিলোড দেন,
এগেন পোস্ট সাবটাইটেল এবং কালারও ওটা। আচ্ছা এবার আমরা অন্য পোস্টেও চেঞ্জ করি, যেহেতু অন্য পোস্টে এখন নাই হয়ে গেছে, অন্য সাবটাইটেলগুলোতে প্রত্যেকটাতে নাই। তো এই যে আর একটা পোস্টে যান, এখানে আসেন, এই যে ডিফল্ট ভাবে সাবটাইটেল বসে আছে, তো এর আগে পিছে লিখে দেন আর একটা পোস্ট সাবটাইটেল। এবার এটারও কালার করেন, মনে করেন এটার কালার করলেন এটা, ঠিক আছে। দেখেন ডিফারেন্স করতে পারবেন। আপডেট করেন, নিচেরটাতে এবার দেখেন রিলোডটা, দেখেন আর একটা পোস্ট সাবটাইটেল, কালার চেঞ্জ দেখতেছেন দুইটা আলাদা। তো এইভাবে প্রত্যেকটা অংশকে আপনি ডাইনামিক করতে পারতেছেন, ঠিক আছে। এটা অনেক সুবিধার এবং এটা দিয়ে হচ্ছে থিম ফরেস্টও অনেক কাজ করে, CMD2। ওকে, এটা ভালো মতো শিখতে হবে এবং এই ফিল টাইপগুলা প্রত্যেকটা আপনাদের মানে লাগবে, প্রত্যেকটা এই ফিল টাইপ। ওকে।